ক্লোজিং সেশনে একটা প্যানেল ডিসকাশনে যাচ্ছি। আমাদের আজকের সম্মানিত প্যানেলিস্ট বৃন্দদের একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ফেসবুক লাইভ স্টার্ট। সরি স্যার ফেসবুক লাইভ স্টার্ট আর কি স্যার? ঠিক আছে। আমাদের আজকের SME for COVID-19 রেসপন্স রিকভারি এন্ড রেজিলিয়েন্স এটার ক্লোজিং প্যানেল ডিসকাশনে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আছেন জনাব আনোয়ার ফারুক তালুকদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ SME DBBL ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আছেন আমাদের সাথে জনাব মির্জা নুরুল গনি শোভন, সভাপতি জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব। জনাব শামস মাহমুদ আছেন, সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জনাব ফারাহ কবির আছেন, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড বাংলাদেশ। SME ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আছেন জনাব শফিকুল ইসলাম, এবং আমাদের সাথে চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোস্তাক হাসান, NDC চেয়ারম্যান বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। এবং আজকে আমাদের চেয়ার হিসেবে অনুষ্ঠানের চেয়ার হিসেবে উপস্থিত আছেন মিস সেলিনা পারভেজ, জয়েন্ট সেক্রেটারি এবং জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর অ্যাসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম অফ ICT ডিভিশন এন্ড ক্যাবিনেট ডিভিশন। সবাইকে শুভেচ্ছা। আমরা 4টি প্রেজেন্টেশন দেখলাম, আমরা প্যানেল ডিসকাশনে চলে যাব। আমাদের সময়ের কিছুটা স্বল্পতা আছে, আমরা চেষ্টা করব 5টার ভেতরে শেষ করতে। সেজন্য সম্মানিত প্যানেলিস্ট বৃন্দকে আমি একটু অনুরোধ করব যে যদি তাদের বক্তব্য 2 থেকে 3 মিনিটের ভেতরে যদি সীমাবদ্ধ রাখেন। আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমরা যে 4টি প্রেজেন্টেশন দেখলাম এবং তার আগেও জনাব আসাদুজ্জামান, হেড অফ ফিউচার অফ ওয়ার্ক ল্যাব A2I, উনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন যে আমরা আসলে কিভাবে আগাতে পারি। এখান থেকে কিছু আলোচনাও হয়েছে, তো তার থেকে প্রশ্ন বেরিয়ে আসছে। আমি একদম সুস্পষ্ট প্রশ্নে চলে যেতে চাই আমাদের প্যানেলিস্টদের জন্য। আমি শুরু করতে চাই জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাককে দিয়ে, সভাপতি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন। যেখানে একটি প্রেজেন্টেশনে ই সেবার বিষয়টি এসছে, যে ডেটাবেস তৈরি করা, ই সেবা সরকার থেকে যে সমস্ত সেবাগুলো দেওয়া হয় সেগুলো ই সেবায় রূপান্তর করলে SME দের সুবিধা হয় কিনা, যে সমস্ত চ্যালেঞ্জে তারা পড়েন। আপনি এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে আমরা ই সেবায় কোথায় জোর দিতে পারি এবং ই সেবাগুলো কোন স্থান থেকে তারা অ্যাক্সেস করতে পারে। এটা কি তাদের সেই সক্ষমতা বা অ্যাক্সেস কি আছে তাদের স্ব স্থান থেকে, নাকি এখানে ডিজিটাল সেন্টার যেরকম আছে আমাদের ইউনিয়ন পরিষদ পৌরসভায় সেগুলো ব্যবহার করব, প্রাইভেট সেক্টরের সাথে কোন ধরনের আমরা পার্টনারশিপ করব, কিভাবে কোন সেবাগুলো আমাদের করা উচিত, কিভাবে তাদের অ্যাক্সেস করলে ভালো হয়? জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ধন্যবাদ। বিশেষ করে আজকে যে একটা অভিনব ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে A2I আপনার এবং অ্যাকশন এইড দুজন মিলে করেছি আমরা একসাথে। এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ একটা গ্রুপ ডিসকাশন আপনার জুমের মিটিং দেখেছি অনেক, কিন্তু এরকম গ্রুপ ওয়াইজ ডিসকাশন করে তার মধ্যে আবার ই করার মতো এইভাবে দেখিনি আর কি। এটা নতুন একটা অভিজ্ঞতা হলো। তো আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আমি যে সেক্টরকে রিপ্রেজেন্ট করি, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরে আপনার ই সার্ভিসটাকে আপনার কিভাবে করা যায়, এটা অতটুকু আপনার অগ্রাধিকার তালিকা আসে না আর কি। এখন আপনাদের COVID-19 কারণে আমরা যেখানে আপনার পিছনের দিকে পড়ে গেলাম, এই কোন জায়গাগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি সেখানে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো পলিসি লেভেলে কিছু কাজ করতে হবে। যেমন মনে করেন আমাদের ভ্যাট, ট্যাক্স, ট্যারিফ, এগুলার যে ব্যাপারটা, আপনার এখানে অনেক কিছু আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের যে এই যে ফ্রিকুয়েন্টলি প্রতি বছর বাজেট আসলেই নতুন নতুন কিছু উপসর্গ তৈরি করে দেওয়া হয়। এখানে আপনার এই চিনিকে আপনার খুব স্লো পয়জনিং এ আপনার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার রেমেডি কিছু আমি আজকের অন্তত আলোচনায় দেখি পাইনি। আমার মনে হয় এই আপনার প্রায়োরিটি আপনি ঠিক করতে হলে আপনাকে এই জিনিসগুলো আনতে হবে। তারপরে আপনার আমি গ্রুপ 4-এ আপনার ছিলাম,
ফাইন্যান্সিং এ আপনার বড় বড় ব্যাংকগুলোকে যে আপনার এসএমই ফাইন্যান্সিং এর যে প্রবলেম গুলো আছে ওই জিনিসগুলো বেশি প্রতিফলিত হয়েছে, কিন্তু মানে এটাকে মিটিগেট করে যদি করতে হয় এটা গভর্নমেন্টকে আগে আসতে হবে, কারণ ব্যাংক তো ব্যবসা করে, তাই না? ব্যাংক কিন্তু আপনার মানে আমাকে এভাবে লোন দেবে না। ব্যাংক তার আপনার ডকুমেন্টেশনের সমস্ত কিছু সিকিউরিটি মেজার যা যা দরকার সেটা ঠিকই আছে, কিন্তু এখানে আপনার যেখানে ফাইন্যান্সিং এ 20,000 কোটি টাকা যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ দিয়েছিল সেটা কেন আপনার বাস্তবায়ন হচ্ছে না? কারণ মানে আপনার এখানে মানে এই একটা বিশেষ একটা আপনার ইনোভেটিভ একটা পদ্ধতি আপনার গাইডলাইন দিতে হবে যে এইভাবে আপনার যে মানে মাইক্রো, তারপরে স্মল, মিডিয়াম এবং আপনার যারা নাকি আপনার আজকে যে বিষয়টা আসছে আপনার ইনফর্মাল সেক্টর, তো এই জিনিসগুলো আগে আপনার যদি অ্যাকচুয়ালি যদি আপনার ফাইন্যান্সিং এ যদি মানে সলিউশন করতে হয় এবং কোভিড-19 পরবর্তী যে চ্যালেঞ্জের আসছে সেটাকে যদি আপনার করতে হয়, তাহলে সেখানে শুধু আপনার আপনার সার্ভিসটাকে শুধু প্রাধান্য দিলে হবে না, কারণ ওটা আপনার এরপরে এখানে সার্ভিসের ব্যাপার আছে। যেমন মনে করেন আমার আপনার একটা সিএনসি মেশিন, আমি যে সফটওয়্যার ইউজ করছি জাপানে, এখন এই সফটওয়্যার আপনার আমার যে সমস্যাটা হয়ে গেছে, আমাকে জাপান থেকে আমি সার্ভিস যদি আমার আপনার নলেজ থাকতো তাহলে আমি এখানে রিপেয়ার করতে পারতাম, এটাকে আবার আপনার মানে কাজে লাগবে। এই ধরনের কিছু মানে অটোমেশন বেস আপনার কিছু আপনার আপনার সফট সার্ভিসের একটা সুযোগ আছে এখানে আমার সেক্টরে, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আর এসএমই তে আপনার এখন যারা নাকি আপনার আপনার এই সার্ভিস দিয়ে আপনার অনলাইন যে ধরনের আপনি ব্যবসা শুরু করছে, এটা কিন্তু সবাই রাস্তা তৈরি করে নিচ্ছে। এখানে গভর্নমেন্টকে আপনার যে যাতে আপনার খরচটা কমে এইগুলি সাপোর্ট দিলেই হয়। পলিসি লেভেলে যদি সাপোর্টটা ঠিক থাকে, যেমন আপনার এসএমই ফাউন্ডেশন আপনার এখানে তাদের এন্ডাওমেন্ট ফান্ডের থেকে যে ডিপোজিট রেখে যে ইন্টারেস্ট আসছে, ওই সেভিংস থেকে তারা এখানে কিছু আপনার সেক্টরে, যেমন আমার সেক্টরেও প্লাস্টিক সেক্টরে, ইলেকট্রিক্যাল সেক্টর, বিভিন্ন সেক্টর তারা ফান্ডিং করছে, 100% রিটার্ন চলে আসছে। কিন্তু আমি আপনার আজকে যে ফাইন্যান্সিং এর যে গ্রুপ 4 এ আপনার আমি পার্টিসিপেন্ট ছিলাম, সেখানে দেখলাম যে বক্তব্য আসছে যে এটার ইন্টারেস্ট 9% কম হয়ে যায়, এটাকে মানে অনেক ম্যানেজ করতে গেলে বেশি লোকবল লাগে অ্যাকাউন্ট মেনটেন করতে, কিন্তু সেখানে কিন্তু আপনার মানে 9% আগে থেকেই আপনার এসএমই ফাউন্ডেশন দিয়ে যাচ্ছে। দরকার হলো এই আপনার যে ফান্ডটা আপনার কোভিড-19 এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী খুব সময় মতো যে আপনার 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজটা দিয়েছেন, এখানে একটা অংশ যদি এসএমই ফাউন্ডেশনকে দিয়ে আপনার যদি আপনার বিভিন্ন সেক্টরে আপনার কোন কোন সেক্টরে, এটা কিন্তু এসএমই ফাউন্ডেশন ডিসি এরা কিন্তু ভালো জানে, কারণ এরাই কিন্তু সরকারের ইনস্টিটিউশনাল বডি হিসাবে আপনার তারা লুক আফটার করছে। কাজেই এখানে আমার মনে হয় শুধু আপনার কমার্শিয়াল ব্যাংকের উপর ডিপেন্ড করে না গিয়ে আপনার যদি আপনার বিশেষ করে আমার বক্তব্য চলে আসছে আলটিমেটলি মানে ফাইন্যান্সিং এর, ল্যান্ডিং এর দিকটা, যেহেতু এই সার্ভিসটা কিন্তু আমাদের জন্য মানে এখন অত ইম্পর্টেন্ট না, আমার দরকার এখন মানে ফাইন্যান্সিংটা বেশি ফিজিক্যাল, এক্স্যাক্টলি তাই। আর পলিসি লেভেলে যেমন মনে করেন আমি একটা মেশিনারি ইম্পোর্ট করব, আমাকে আপনার ভ্যাট দিতে হবে না, কিছুই দিতে হবে না, আমি লোকাল তৈরি করব, আমাকে 15% ভ্যাট দিতে হবে। এই বাজেটে আপনি এরকম হয়েছে, এই জিনিসগুলো তো গভর্নমেন্টের দেখতে হবে। অনেক ধন্যবাদ, আপনি ফাইন্যান্সিং এর বিষয়টা গুরুত্ব দিয়েছেন, মানে ই সার্ভিসের থেকে ফাইন্যান্সিং এবং সহজ শর্তে ফাইন্যান্সিং বিষয়টা এবং কিছু পলিসি ইনসেনটিভস এর বিষয়টা সরকারের পক্ষ থেকে জোর দিতে হবে। অনেক ধন্যবাদ। আমি ফাইন্যান্সিং এর বিষয়টাকে আরেকটু গভীরে যেতে চাই। আমি সময়ের ব্যাপারে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি প্যানেলিস্ট বৃন্দদের যে আমরা 2-3 মিনিটে যদি একটু আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে পারেন। আমি যেতে চাই জনাব আনোয়ার ফারুক তালুকদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ এসএমই ডিবিবিএল। এই সহজ শর্তে ঋণের ব্যাপারে আমরা একটু গভীরে যাই। এখানে একটি বিষয় আসছে যে ইকেওয়াইসি ফর এসএমইস, ইকেওয়াইসি ফর স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং মাইক্রো এন্টারপ্রাইজেস, এই বিষয়টা যদি আপনি একটু খোলাসা করেন যে আমরা ইকেওয়াইসি চালু করেছি ইন্ডিভিজুয়ালদের জন্য, এটা অলরেডি চালু হয়েছে এবং বিরাট ধরনের বেনিফিট আমরা পেয়েছি অলরেডি। এসএমই দের ব্যাপারে কিভাবে করা যায়, জাস্ট 3 মিনিটে যদি আপনি একটু আমাদেরকে ধন্যবাদ।
তো আসলে সুন্দর একটা আলোচনা শুরু করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ইকিউআইসির ব্যাপারে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ইন্ডিভিজুয়ালদের জন্য আমরা ইকিউআইসি করেছি, আপনারা তো জানেন যেহেতু এখন সবকিছু ডিজিটালাইজেশন যুগ হচ্ছে। একটু আগে আমাদের একজন বক্তা বলে যাচ্ছিলেন যে আমরা দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু একটা প্যানেল ডিসকাশন করে আলাদা গ্রুপ আলোচনা করে সেটার প্রেজেন্টেশন আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। সো আমরা কিন্তু অনেক সামনে এগিয়ে গেছি। এই সামনে যে এগিয়ে যাওয়ার পিছনে আমাদের যে ডিজিটাল, তাই না, মানে আমরা কিছুটা এগিয়ে যেতে বাধ্য হচ্ছি। আগে কিছুটা আমাদেরকে এবার আমাদের মানে কোভিড সেটা ঠেলে দিয়েছে যে করতেই হবে আমাদের, করোনা আমাদেরকে বাধ্য করেছে। আমি আজকে যে গতকাল বিল গেটস একটা লেখা পড়তেছিলাম, ওখানে কিন্তু উনিও বলেছেন যে আমাদেরকে অনেক কিছুই আমরা অভ্যস্ত হচ্ছি এখন নতুন করে করে। আগে কিন্তু সবাই আমরা অফিসে যেতাম, মানে কি আপনি দেখেন যে এনভায়রনমেন্টালে যে কথাগুলি আসছে যে পরিবেশে আজকে দূষণ হচ্ছে, আমরা যদি গাড়ি ঘোড়া কম ইউজ করি, বাসায় বসে যদি অফিস করা যায়, তাহলে দেখেন সহজ মানে ভাবেই আমাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমি আমার কথায় ফিরে আসছি। আমি কথায় ফিরে আসছি, ইকেওয়াইসি আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে চালু করেছি আমরা, বাট এখন ইকেওয়াইসি কথা বলছি, দেখেন ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা কিন্তু ডিএমএস সিস্টেমে, যেটা আমি আমার ব্যাংকের কথা বলি, আমরা এখন ডকুমেন্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে একদম যখন একটা কাস্টমার আমাদের কাছে লোন প্রপোজাল অ্যাপ্লাই করছে, সে যখন ডকুমেন্ট আমাদের কাছে দিচ্ছে, সেই ডকুমেন্টটা আমরা এখন স্ক্যান করে সেটা আমার ব্রাঞ্চ থেকে আমার হেড অফিস থেকে আসছে, হেড অফিস থেকে সেটা আমরা আমাদের যখন আমরা আমাদের অ্যাপ্রুভিং অথরিটি যারা তাদের কাছে দিচ্ছি, অ্যাপ্রুভিং অথরিটি সেটা অ্যাপ্রুভ করার পরে ইয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেটা আবার চলে যাচ্ছে আপনার ডিসবার্সমেন্টে, আমরা যেটাকে বলি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সেখানে যাচ্ছে। তার মানে এখানে দেখেন ফিজিক্যাল যে ডকুমেন্টটা আসছে না, তাহলে এই যে আমার এই জিনিসটাকে আমরা কিভাবে পাবো, দেখেন এখন আমরা ইকুয়েসি কিন্তু আমরা স্বল্পভাবে আমরা কাস্টমার আমাদের জন্য ইউজ করছি। কি এসএমই কাস্টমারদের কিভাবে ইউজ করতেছি, ওনার এনআইডিটাও কিন্তু আমরা ভেরিফাই করছি থ্রু আমাদের এই এনআইডি ন্যাশনাল এনআইডি সার্ভার থেকে। তার মানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন তাকে সার্ভার করছি, এই সিমিলার জিনিসটা আমরা যে ট্রেড লাইসেন্স গুলো যে ইস্যু করা হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে, পৌরসভা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, এই ট্রেড লাইসেন্স গুলো যদি আমরা ইন্টারনালি আমাদের এই যাতে পাওয়া যায়, এই যদি আমরা এই ট্রেড লাইসেন্স গুলোকে আমরা সাথে যুক্ত করতে পারি, বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্ট আমাদের ট্রেড লাইসেন্সের একটা সেন্ট্রাল রিপোজিটরি লাগবে। জি জি জি, রিপ্রেজেন্টেশন যদি থাকে সেন্ট্রাল ট্রেড লাইসেন্স, এটা হলে কি যথেষ্ট? শুধু ট্রেড লাইসেন্স হলে কি ডকুমেন্ট গুলো আমি বলছি, তারপর যদি আমরা যে বাকি যে ডকুমেন্ট গুলো, যে আমাদের যে ভূমি ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, এই ডিজিটালাইজেশনটা যদি আমরা পারফেক্টলি হয়, তাহলে যখন একটা লোক কোলেটারাল আমাদের কাছে দিবে, তখন সে কিন্তু আমরা দেখেন এখন আমাদের দেশে যদি একটা জিনিস চিন্তা করেন, ভূমি নিয়েই কিন্তু বেশিরভাগ দুর্নীতি হচ্ছে। তো এই দুর্নীতি ভূমি ডিজিটালাইজেশন যদি আমরা হয়ে যায়, তাহলে জমির হস্তান্তর প্রক্রিয়াটা সহজ হয়। সেক্ষেত্রে দেখেন এই জিনিসটাকে কিন্তু আমরা দিস ইজ আ পার্ট অফ ইকিউআইসি এর মাধ্যমে আমরা কিন্তু নিয়ে আসছি ইলেকট্রনিক। আমরা কিন্তু অর্ডার কোন ডকুমেন্ট আমাকে দিচ্ছে, আমরা কিন্তু এটাকে চেক করে ফেলতে পারতেছি। সে যখন আমাদেরকে এনআইডি দিচ্ছে, সে এনআইডি আমরা তার চেক করতে পারছি। তার আমি আরো 8-10 বছর আগে কথা বলছি, আমরা টিইবিতে মানে টার্কিশ ইকোনমিক ব্যাংক, তারা কিন্তু তখন থেকেই কিন্তু এই জিনিসগুলো তারা চালু করে ফেলেছে, বাট আমরা এখন এই জায়গাটা পিছিয়ে আছি। তো এই জিনিসটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমার যাকে আমি লোন দেবো তার সম্পূর্ণ ইনফরমেশন যদি আমি ক্লাউডে পেয়ে যাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার জন্য এই ডিসিশন দেওয়ার জন্য আমাদের ব্যাংকারদের জন্য এটা সুবিধা হবে। এবং আমাদের যে একটা ভয় থাকে, দেখেন এখন পর্যন্ত আমাদের একটা ভয়ের মধ্যে থাকে। আজকে কিছুক্ষণ আগে বলেছেন যে একজন লোক ব্যবসা করছে সে ঢাকায়, তার বাড়ি হচ্ছে সে বগুড়াতে, হয়তো সেইখানে আজকে কিছুদিন এখানে ব্যবসা করছে, তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ন্যাশনাল আমাদের যে এনআইডি আছে, সেটা যদি আমরা যদি লাইভে থেকে সেটা যদি আমরা ট্র্যাক করতে পারি সে কোথায় আছে, সেই জিনিসটা এইটা কিন্তু আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ ব্যাংকাররা, আমরা যারা আজকে ব্যাংকে লোন দিচ্ছি, তারা কিন্তু অন্যের টাকা নিয়ে লোন দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কিন্তু আজকে যাদের টাকা লোন দিচ্ছি, তারা যদি আমাকে ডিপোজিটার আমাকে এখন এসে বলবে যে ভাই আমাকে আমার এখন টাকা দিয়ে দেন, আই এম বাউন্ড টু পে হিম ইনস্ট্যান্টলি। বাট আমি যখন একজনকে লোন দিচ্ছি, আমরা তাহলে একটা ডিসিশনে চলে যাই, মানে আপনার কথার প্রেক্ষিতে, যে ইকেওয়াইসি ফর এসএমইস আমরা এটা নিয়ে কাজ শুরু করব একদম মানে অতি সত্বর। আমরা যেহেতু এ2আই সারা দেশের ডিজিটাইজেশনের একটা ফ্যাসিলিটেশন করি, তাহলে আমি পার্সোনালি এটা দায়িত্ব নিচ্ছি যে ইকেওয়াইসি ফর এসএমইস এটা আমরা বেস্ট প্র্যাকটিস গুলো একটু জড়ো করি, অন্য দেশে কিভাবে করেছে আমাদের মতো দেশে। আপনি ট্রেড লাইসেন্সের বিষয়টা বললেন, এটাকে সেন্ট্রালাইজ করা, অন্যান্য ডকুমেন্ট ম্যানেজমেন্ট যেগুলো করা দরকার, তাই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিতে পারি আজকে। তো আমি সেই ব্যাপারে আশ্বাস দিচ্ছি যে আমরা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সাথে বসে আমরা একটা ডিজাইন করে ফেলবো খুব শীঘ্রই। অনেক ধন্যবাদ জনাব তালুকদার। আমি পরবর্তী প্যানেলিস্টের কাছে চলে যেতে চাই, জনাব মির্জা নুরুল গনি শোভন, সভাপতি জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ, নাসিব। খুব স্পষ্ট একটি প্রশ্ন জনাব
নুরুল গনি শোভনের কাছে, সেটি হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ আমরা কিভাবে আরো এনকারেজ করতে পারি। কেননা এসএমই সেক্টরে যেটা হয়েছে কোভিড এর সময়, যে অনেক জব লস হয়েছে এবং একটা বড় ধস নেমেছে, আপনি সেটা তো অবশ্য আমাদের থেকে আপনি আরো অনেক বেশি ভালো জানেন। এখানে একটা বড় কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা। মানে যারা পুরনো উদ্যোক্তা আছে তাদেরকে সার্ভ, নতুন উদ্যোক্তা তৈরি করা। কেননা যারা চাকরি হারিয়েছে তারা হয়তো নতুন চাকরি পাবে না, তাদেরকে হয়তো উদ্যোক্তা হিসেবে আসতে হবে। এটা কিভাবে করা যায় জনাব শোভন? 3 মিনিটে যদি একটু সংক্ষিপ্ত করেন আপনার বক্তব্য। একটু আনমিউট করতে হবে শোভন ভাই। ধন্যবাদ অনিক চৌধুরী সঞ্চালক এবং আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, আমাদের আসাদ সাহেব আজকের এই অনুষ্ঠান অ্যাকশন এইড এবং এটুআর যৌথভাবে যেটা হচ্ছে সেখানে যে পেপার প্রেজেন্ট করেছেন খুবই স্পষ্ট এবং এর উপরে ডিসকাশন হয়েছে 4টা ওয়ার্কিং গ্রুপ মিলে। আমি সংক্ষেপেই বলবো। আমি প্রথমে বলতে চাই যে আমাদের দেশে যেটা সবাই আলোচনা করছি আমরা সবাই, যে উদ্যোক্তা তৈরি করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও কিন্তু ইচ্ছা যে আমাদের দেশে কমপক্ষে 3 কোটি উদ্যোক্তা তৈরি করা, যেটা নিয়ে এটুআর সাথে আমরা অনেকবারই এটা নিয়ে বসেছি, আলোচনা করেছি। এখানে এই প্রেজেন্ট যে সমস্ত এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আছে সেগুলোর জন্য যে প্রণোদনা প্যাকেজের কথা যেটা বলা হচ্ছে, এই প্রণোদনা প্যাকেজটা বাস্তবায়ন আমরা গত মাসে উজ্জীবন কমিটি শিল্প মন্ত্রণালয়ের সেখানে দেখেছি মাত্র 200 কয়েক কোটি টাকা ডিসবার্স করা হয়েছে, যেখানে 20,000 কোটি টাকা ডিসবার্স করার কথা। এটা অত্যন্ত ধীর গতি। এখানে এইভাবে এটা কেন হচ্ছে সেটা সবাই আমরা বুঝি এবং ব্যাংকারদের সাথে আলোচনা ক্রমে যেটা বুঝেছি যে এই টাকাটা সরকারের টাকা নয়। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ঘোষণা করেছেন সেই টাকা সরকারের না বাংলাদেশ ব্যাংকের, এটা কিন্তু আমাদের উদ্যোক্তাদের জানার কথা না। এবং সব ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাংকে লোক পাচ্ছে না। এটা তো লোক পাওয়ার বিষয়টা এখানে কিন্তু অন্যভাবে দেখলে চলবে না। এখানে যারা ব্যাংকেবল তারাই কিন্তু এই টাকাটা পাবে, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা ব্যাংকেবল অলরেডি। নতুন করে এখানে ব্যাংকেবল হওয়ার কোনো যৌক্তিকতা এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এই নতুন উদ্যোক্তাদের করার জন্য বাংলাদেশ ব্যাংক আমার মতে, আমার যতটুকু জানা, প্রায় 3টি রিফাইন্যান্সিং স্কিম গঠন করেছে এই কোভিড-19 এর পর। সেই সমস্ত স্কিমেরও কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না, ব্যাংকগুলো সেটা নিচ্ছে না, কারণ ব্যাংকের নিজস্ব তহবিলকেই তারা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা আমরা বরাবরই দেখেছি। এই কারণে বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই বিষয়গুলো খুবই মিটিং এ জোরালো ভাবে আমাদের কাছে বলেছে। এই বিষয়গুলো এটুআই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলোর একটি সুরাহা হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এই প্যাকেজ এবং যে নতুন উদ্যোক্তাদের যে সমস্ত বিষয় সেগুলো অতি তাড়াতাড়ি আমার মনে হয় যে এগুলো বাস্তবায়নের দিকে যেতে হবে। পাশাপাশি আমি মনে করি যে এই নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে আমাদের সারা দেশে স্কিল এন্টারপ্রেনারশিপ করে তোলার জন্য আমাদের ট্রেনিং সার্ভিস প্রোভাইড করতে হবে। পাশাপাশি আমি যতটুকু জানি যে লোকাল টিএসপি আছে প্রচুর পরিমাণে, তাদের কার্যক্রম কিন্তু এখন সরকারি ভাবে হয়তো কোনোভাবে বন্ধ আছে, যারা টেকনিক্যাল বোর্ড হয়তো আমার কার্যক্রমটা বন্ধ রেখেছে, এটাকে চালু করে দেওয়া খুবই দরকার হবে। পাশাপাশি আমাদের ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা এসেছে। ক্রেডিট গ্যারান্টি স্কিম আমার জানা মতে 94 সাল থেকে আমরা এটা শিল্প মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করেছি। এই 94 সাল থেকে আলোচনার পর এখন একটি পাইলটিং এর মাধ্যমে একটা যে এই আপনার স্কিম চালু করতে যাচ্ছে, এই স্কিম দিয়ে বাংলাদেশের এসএমই উন্নয়ন হবে না। এটাকে ইন্স্যুরেন্স কোম্পানির মতো অনেকগুলো কোম্পানিকে রেজিস্টার্ড করতে হবে যারা এই গ্যারান্টি দিবে। বাংলাদেশ ব্যাংক রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক আবার যদি সেই আপনার গ্যারান্টর হয় তাহলে এটা আমার মতে ঠিক হবে না। এর জন্য সেপারেট বডি দরকার বাংলাদেশে। এবং এসএমই ফাউন্ডেশনকে, বিসিককে আলাদাভাবে টাকা দেওয়ার জন্য যে কথাগুলো আমরা মিটিং এ বারবার বলছি, সরকারের কাছে দাবি দেওয়া করেছি 600 কোটি টাকা বিসিককে দেওয়ার জন্য এবং 500 কোটি টাকা আমাদের এসএমই ফাউন্ডেশনকে দেওয়ার জন্য। এটাও এখন পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয় নাই। আমার মতে যারা ব্যাংকেবল না, ইনফরমাল সেক্টর, আমি ইনফরমাল স্কিল কাউন্সিলের চেয়ারম্যান, আমি বলতে চাই যে ইনফরমাল সেক্টরে আজকে প্রায় 1.5 কোটি লোক বেকার হয়ে গেছে।
আর এসএমই খাতে 76 লক্ষ ইন্ডাস্ট্রিকে আমরা ধরছি, তার প্রায় 40% কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের এগুলো তো করতেই হবে। পাশাপাশি আমার একটা অনুরোধ থাকবে, নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি কিভাবে আমরা বাড়াতে পারি এবং অ্যাওয়ারনেস বিল্ডিং করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাংকেবল করার জন্য আমাদের ফিনান্সিয়াল যে লিঙ্কেজ সেটাকে ডেভেলপ করতে হবে। আমাদের ডিসেন্ট ওয়ার্ক কারখানা পর্যায়ে শ্রমিকের স্বার্থ রক্ষা, শ্রমিকের যে আপনার যে এই ডিসেন্ট ওয়ার্ক সেটাকে কারখানা পর্যায়ে আমাদের স্থাপন করতে হবে জোরালো ভাবে। পাশাপাশি হেলথ ইস্যুটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। আফটার করোনা ক্রাইসিস বলেন আর এখনকার ক্রাইসিস বলেন, এগুলো বরাবরই এখন কিন্তু আমাদের চলতে হবে। আর আমরা সবাই এখন কিন্তু ডিজিটালি হচ্ছি। আপনারা যে আজকের মিটিং, এই মিটিংটা সরাসরি না করে কিন্তু সুন্দরভাবে আমরা করতে পারছি। কাজে এখানে দুইটা পথই অবলম্বন করতে হবে। এন্টারপ্রেনারশিপের জন্য আমাদের এই ডিজিটালি চিন্তা করতে হবে, পাশাপাশি সরাসরি আমরা কিভাবে ট্রেনিং সার্ভিস করে আমাদের উদ্যোক্তা তৈরি করতে পারি ইনফর্মাল সেক্টরে এবং ফর্মাল সেক্টরে, এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। পাশাপাশি আমাদের, আমি শেষ করব, আপনারা জানেন যে আমাদের দেশে হিউম্যান রিসোর্স ফান্ড হয়েছে, তার ইউটিলাইজেশন পলিসি হয়েছে, কিন্তু আজকে দেখেন আমরা স্কিলকে প্রায়োরিটি বলছি, আমাদের এসডিজি অর্জনের কথা বলছি, কিন্তু কি প্রায়োরিটি, যেটা সরকারের এত বড় একটা অথরিটি করা হয়েছে, কিন্তু সেই অথরিটিকে আরো কার্যকরী কিভাবে করা যায়, এই হিউম্যান রিসোর্স ফান্ডকে কিভাবে ইউটিলাইজেশন করা যায়, সেগুলো নিয়ে আমাদের আরো জোরালো ভাবে সরকারের চিন্তা ভাবনা করতে হবে বলে আমি মনে করি। এবং শেষ কথা হচ্ছে যে আজকে এখানে প্রধান অতিথি আমাদের বিসিকে সম্মানিত চেয়ারম্যান আছেন, উনি বিসিকে ঢেলে সাজাচ্ছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিসিকে আমরা গত কয়েক বছর আগের যে বিসিক দেখেছি এখন কিন্তু অনেকটা চেঞ্জ আসছে। আমাদের নাসিব থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম শিল্প মন্ত্রণালয়ে ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইড করার জন্য, কিন্তু উনার আগে যারা ছিলেন তারা কিন্তু সেটা নিয়ে কোনোভাবে উদ্যোগ গ্রহণ করেন নাই। কিন্তু এই চেয়ারম্যান মোস্তাক সাহেব আসার পরে এটা উদ্যোগ গ্রহণ করে এখন এটা বাস্তবায়নের দিকে গিয়েছে। এর জন্য আমি ওনাকে নাসিবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এসএমই ফাউন্ডেশনের এমডি সাহেব আছেন, তাকে অনুরোধ করব কিভাবে সরকারের কাছ থেকে টাকা এনে আমাদের যারা ব্যাংকেবল না তাদেরকে কিভাবে টাকা দেওয়া যায়, ব্যাংক যাদেরকে টাকা দিতে চাচ্ছে না, সেটা এসএমই ফাউন্ডেশন এবং বিসিকে এই বিষয়টা ভেবে দেখতে হবে। এবং সার্বিকভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে আমাদের দেশের এসএমই খাতকে উন্নয়নের দিকে নিতে হবে। একজন ব্যাংকার যথেষ্ট গুরুত্বপূর্ণ, মোমেন ভাই আমার অত্যন্ত ক্লোজ মানুষ, উনি যে কথা বলেছেন আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। এই ক্ষেত্রেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকারদের যেভাবে সুযোগ সুবিধা দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের এসএমই থেকে শুরু করে সকল ক্ষেত্রে 9% ইন্টারেস্ট করতেই হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এটা হয়েছে। এইটাকে নষ্ট করতে আমার মনে হয় না যে উচিত হবে। এটাকে যেভাবেই হোক, ব্যাংক অন্য খাত থেকে বেশি লাভ করবে, এসএমই খাত থেকে কম লাভ করবে, কিন্তু এসএমই খাতের যে লেন্ডিং যেটা করতে যাচ্ছে এটা কিন্তু অনেক বড়। এই ওয়াইড রেঞ্জের লেন্ডিং থেকে যে ইনকাম তার আনবে এবং আনছে, এবং বিশেষ করে ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্যাংক কিন্তু এসএমই লিড ব্যাংক হিসাবে আমরা গণ্য করে থাকি। আমি অনুরোধ করব এইটা মাথা থেকে সরিয়ে আমাদের এসএমই উন্নয়নের জন্য ব্যাংকগুলোকে 9% ইন্টারেস্টের মধ্যে থেকে আমাদের উন্নয়নের দিকে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জনাব শোভন, আপনি উদ্যোক্তা তৈরির বাইরে অনেকগুলো বিষয় তুলে এনেছেন। পলিসি বিষয়গুলো এসছে, আমরা এগুলো কাজ শুরু করব। আমি পরবর্তী প্যানেলিস্টের কাছে চলে যেতে চাই। আনমিউট করে দাও, একটু মিউট করে ফেলতে পারেন জনাব শোভন। জি, আমাদের পরবর্তী প্যানেলিস্ট জনাব শামস মাহমুদ, সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ভাই, শোভন ভাই একটা কথা বলেছেন যে এসএমই বিশেষ করে উদ্যোক্তা উন্নয়নের জন্য ট্রেনিং এর একটা বড় ধরনের অবদান আছে। ঢাকা চেম্বার ব্যাপারে সবসময় তৎপর এবং আপনার মেম্বার যারা আছেন তাদের জন্য নানা ধরনের ট্রেনিং এর আয়োজন করা হয়। তো উদ্যোক্তা প্রশিক্ষণে কি ধরনের নতুন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, বিশেষ করে কোভিড পরবর্তী সময় আমাদের যে এসএমই তে একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছি, সেখানে কি ধরনের ট্রেনিং উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? ধন্যবাদ আনিস চৌধুরী সাহেব। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকের প্রধান অতিথি, অল দ্য ডিস্টিংগুইশড প্যানেল। আনির ভাই, আপনি যে কোয়েশ্চেনটা করলেন, আমরা যেটা করছি, কোভিড যখন শুরু হলো, প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হলো, ঢাকা চেম্বার বেশ কিছু উদ্যোগ নিয়েছি। যেমন আমাদের মেম্বারদেরকে ফর এক্সাম্পল স্মল বিজনেস রান করার জন্য হোয়াট নিডস টু বি ডান, এখানে কন্ট্যাক্টলেস পেমেন্ট বলেন। তারপরে আগে একটা প্রবলেম ছিল যে আমরা সবাই চিঠি পাঠাতাম, কোনো কিছু করতে গেলে চিঠি পাঠাতাম। এখন যেমন ওনাদেরকে কিন্তু আমরা এসএমএস দিয়ে
তারপরে ইমেইলে উই আর সেন্ডিং দ্য প্রোফাইল, ওনাদেরকে মানে ওনাদেরকেও এটা একটা ট্রেনিং এর মতন বলতে পারেন, কারণ দে আর নট ইউজ টু দিস। তো এগুলা করছি। তারপরে ধরেন একটা ট্রানজিশনের মধ্যে, সো উই আর ট্রাইং টু হেল্প দেম ইন দিস অ্যাজ ওয়েল। তারপরে আমরা নিজেরা ইনসাইড দ্য চেম্বার মেম্বার তো আছে, আমরা যেমন ইডিএমএস অনেক বছর ধরে ইডিএমএস নিয়ে কথা বলছি, হচ্ছে না। এবার কিন্তু আমরা করে ফেলেছি, কারণ যত ডিজিটাইজ ওয়েতে যাব ইটস ইজিয়ার টু ওয়ার্ক, আমার কস্ট অফ ডুইং বিজনেসও কিন্তু কমে যাচ্ছে, কারণ ইট ইজ সেন্ট্রালি ম্যানেজড আর ইটস অ্যাক্সেসিবল টু এনিওয়ান। তো এই নতুন নতুন জিনিসগুলো চলে আসছে। তারপর ধরেন কোনো সার্ভে রিপোর্ট, এটা যেমন গুগল ড্রাইভে আমরা দিয়ে দিচ্ছি, ওখান থেকে ওনারা ডাউনলোড করে দে ফিলিং আপ দ্য ফর্মস। তো উই আর অলসো ওয়ার্কিং, কারণ দ্য সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড ইজ সাচ যে আমাদেরকে যদি ইভলভ না করতে পারি আমরা নিজেরা, আমরা যদি চেঞ্জ না করতে পারি, তাহলে এটার কিন্তু পজিটিভ কিছু আসবে না। আর এখানে একটা ঋণের যে বিষয়টা আসলো, সহজ শর্তের ঋণের ভিতরে ইকেওয়াইসি এর বিষয়টা এসেছে। জি, আমরা এখানে আছি ডিজিটাল ট্রানজিশনটা না করতে পারি এসএমই তে, তাহলে আমরা ইকেওয়াইসি করতে পারবো না। তো কাজে আমার মনে হয় যে সেটা একটা বড় পদক্ষেপ। এখানে অনিল ভাই আমি একটা মেনশন করতে চাই যে বর্তমান যে পরিস্থিতি, A2I উইল হ্যাভ আ ম্যাসিভ রোল আমরা মনে করি। কারণ এখানে যেমন ইকেওয়াইসি আপনি এটা মেনশন করলে, আমরা একটা ডাটাবেস লাগবে। কারণ আমি যখন একটা মানে এখন রেটরিক একটা আছে, অনেক কথা বলা যায়, কিন্তু রিয়ালিটিটা কি? আমি একটা ছোট উদ্যোক্তা, আমার কোনো পেপার ওয়ার্ক নাই। আমি যখন ব্যাংকের কাছে যাব, ব্যাংকের কাছে গিয়ে বললাম আমার 10 লাখ টাকা লাগবে, ব্যাংক বলবে তোমাকে যে 10 লাখ টাকা তুমি নেওয়ার উপযুক্ত, এটা তোমার প্রমাণ দেখাও। এখন কেমনে দেখাবে? সো এটার জন্য দ্য রিয়ালিটি ইজ উই নিড টু অ্যাড্রেস দিস ইকেওয়াইসি ডেফিনেটলি। আর এখানে আরেকটা জায়গায় আমার মনে হয় যে A2I একটা ভূমিকা থাকবে, ওটা হলো যে আমরা ই কমার্স নিয়ে অনেক কথা বলছি, কিন্তু ই কমার্স রেগুলেশনের ব্যাপারে দেয়ার শুড বি আ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট গভর্নমেন্ট থেকে, এন্ড A2I শুড টেক আ লিডিং রোল এখানে। কারণ এখানে আমরা অনেক ওয়েবসাইট দেখছি এখন, যেখানে ওরা বলছে যে ছোট ছোট উদ্যোক্তার থেকে ওরা সাপ্লাই চেইনে জিনিস নিয়ে আসছে, কিন্তু আমরা কিন্তু যখন ওরা দেখছি, অ্যানালাইজ করছি, দেখছি যে ওই যে ফার্মার থেকে যে ফর্মুলা মানে একটা ফসল বিক্রি করছে, ফার্মার কিন্তু 5 টাকা পাচ্ছে, কিন্তু আমি কিন্তু কিনছি এটা 100 টাকায় ঢাকায় বসে। সো এই সাপ্লাই চেইন রেগুলেশনও লাগবে আমার। তারপরে এখানে যেমন মেডিকেল ডিভাইস, হেলথ মাস্ক বলেন, গ্লাভস বলেন, আমরা অনলাইন কিনছি, কিন্তু এখন এটার কি মানে ইজ ইট জেনুইন অর নট, এগুলা অ্যাড্রেস করার জন্য দেয়ার শুড বি আ ডিজিটাল ফ্রেমওয়ার্ক, এটা কত ল আনা উচিত, কারণ এটা ইজ দ্য ফিউচার। আর আরেকটা হলো যে এখন আমাদের সময় যে যত ডিজিটাইজেশন করা যায়, যত টেকনোলজি ইনভলভ করা যায়, কারণ প্যান্ডেমিক আজকে আছে, কালকে ধরেন চলে গেল, পরের বছর যদি আসে তখন কি হবে? তখন কি আবার দেশের কোনো থেমে যেতে পারবে না? কারণ আমরা যে ধাক্কাটা খেয়েছি এসএমই, স্পেশালি ক্ষুদ্র মাঝারি, তারপরে এমএসএমই সেক্টরে, এটা কিন্তু সেকেন্ড টাইম উই ক্যানট এফোর্ড দিস। তো দ্য রেগুলেশন শুড বি ইন প্লেস। আর আমি আর সময় নিব না, একটা জিনিস বলতে চাই যে এখানে অনেকবার আমি ব্যাংকারদের কথা বলছি, আমরা ব্যাংকারদের যে ঋণের কথা, কারণ এটা আমাদের কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি এখন। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে যে ব্যাংক, আমরা বুঝি যে ব্যাংকাররা একটা ফর্মাল একটা ইনস্টিটিউশন, ওনারা চাইলেই দিতে পারে না, ওনাদের একটা বোর্ড আছে, ওনারা বোর্ড যে ডাইরেকশন দেবে ওনারা ওটা ফলো করবে। কিন্তু এখানে যেটা আমরা দেখছি যে when it comes to ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী, তখন ওদের পলিসি একরকম, কিন্তু when it comes to large enterprises তখন কিন্তু কেওয়াইসি ইনফরমেশন কি লাগবে এগুলো কিন্তু ওরা দেখছে না। সো এইখানে this should be addressed। আর আরেকটা পয়েন্ট আনির ভাই আমার মনে হয় এটা আজকে কেউ অ্যাড্রেস করে নাই, ওটা হলো যে এসএমই ডেফিনিশন ইন বাংলাদেশ, এইটা নিডস টু বি ওয়ার্কড আউট। কারণ আমি স্মল মাইক্রো কটেজ, হ্যাঁ, এদেরকে সেপারেট করতে লাগবে। কারণ মিডিয়ামে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা $18 মিলিয়ন আমি এক্সপোর্ট করি, আমি কিন্তু মিডিয়ামে পড়ি। তো আমি $18 মিলিয়ন এক্সপোর্ট করে যদি মিডিয়াম হই, তাহলে আমার সাথে আপনি কেমনে করে একটা 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকার একটা কোম্পানিকে কেমনে করে একই পলিসিতে ফেলেন? তো ব্যাংক যখন লেন্ডিং করবে, ব্যাংক তো আমাকে লেন্ড করবে, ব্যাংক তো ওনাদেরকে দিবে না। সো এই স্টিমুলাস প্রোগ্রামও সেন্ট্রাল ব্যাংকের উচিত একটা মিনিমাম থ্রেশহোল্ড দেওয়া সব ব্যাংককে, যে এতটুকু মিনিমাম ইউ হ্যাভ টু ডিসবার্স টু মাইক্রো কটেজ অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। এটা যদি যতদিন ধরে না করবে, আমরা কিন্তু এই সমস্যা থেকে বের আসতে পারবো না। ধন্যবাদ আনির ভাই, ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ জনাব শামস মাহমুদ, আপনি অনেকগুলো বিষয় খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করেছেন, ইম্পর্টেন্ট বিষয়। আমি পরের প্যানেলিস্ট জনাব ফারাহ কবির, তার কাছে যাব। তার কাছে একটু বিস্তৃত প্রশ্ন,
যেহেতু উনি কো-অর্গানাইজারও আজকের অনুষ্ঠানের, এখানে আমার কাছে মনে হচ্ছে এটলিস্ট 4-5টা বড় বিষয় এসছে। আপনাকে 2-3টে বিষয়ের উপর একটু আলোকপাত করতে বলবো। একটি বিষয় এসছে পলিসি, যে বিভিন্ন ধরনের পলিসি চেঞ্জেস রিফর্ম দরকার যেগুলো হবে। incentives for the SMEs, incentives for perhaps the banks who are dealing with SMEs, এই বিষয়টা এসছে। ডিজিটাইজেশন, যেটা আমরা একটা কোভিড এর বড় ধাক্কায় আমরা বুঝতে পারছি যে ডিজিটাইজেশন যদি আরো দ্রুত আমরা করতে পারতাম তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আমরা সেফ গার্ড প্লে করতে পারতাম, যেটা আমরা পারিনি। তো দ্যাট বেসিক্যালি মিনস যে আমাদের একটু শিক্ষা হলো, ঠেকেই শিখতে হলো। তো এই ঠেকে শেখাটা কিভাবে আমরা বাস্তবায়নের দিকে নিতে পারি ইমিডিয়েটলি, যাতে করে আবারও ঠেকে না শিখতে হয়। সো উই গট ট্রিগার্ড, এবং এই ট্রিগারটা যেন আমরা দ্রুত বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারি ফর অ্যাক্সেলারেটেড ডিজিটাইজেশন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ এসএমই, সেটা নানা ধরনের ক্যাপাসিটি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডিজিটাইজেশনের দিকে ঠেলে নিয়ে যাওয়া, যেটা শামীম ভাই বললেন, সেটাও একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। আর অন্য আরো অনেক ধরনের হয়তো ক্যাপাসিটি ডেভেলপমেন্টের বিষয়গুলো আসতে পারে। তো পলিসি, ইনসেনটিভস, ডিজিটাইজেশন, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এই 4টি বিষয় যদি আপনি খুব সংক্ষেপে, আমি জানি যে আমাদের সময় আমরা অলরেডি পার করে ফেলেছি, তবুও 4টি বিষয় যদি আপনি খুব সংক্ষেপে একটু আলোকপাত করেন 3 মিনিট 4 মিনিটের ভেতরে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আনিস চৌধুরী। ওকে, অনেকগুলো জিনিস আপনি আমার দিকে ছুড়ে দিয়েছেন। পলিসি তো অবশ্যই, এবং আমরা শুরু করতে পারি যে এসএমই যে পলিসিটা আছে 2019, এটা বাস্তবায়ন, এটার রুলস অফ বিজনেস করে এটা কাজে লাগিয়ে দেওয়া। পলিসি আমাদের অনেক হয়, কিন্তু তারপরে আর মানে ওর পরের যে ধাপগুলো সেখানে যাই না। এটা তো ঠিক আছে, এটা তো প্যান্ডেমিকের আগে, কোভিড-19 এর আগে একটা পলিসি। এই পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে যে এরকম অবস্থায় আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। আমরা তো, আমার অল্প বুদ্ধিতে যেটা মনে হয় যে প্রথমত আমরা প্যান্ডেমিককে মাথায় রেখে একটা ফান্ড, রিকভারি ফান্ড বলি, আর যেই ফান্ডই বলি এসএমইর জন্য। এসএমইর জন্য বলতে আমি বুঝাচ্ছি যে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে অনেক এসএমই তার ওয়ার্কার্সদেরকে বেতন দিতে পারছে না, তাদেরকে রাখতে পারছে না। তাদের পিছনে যে ইনভেস্টমেন্ট, যে ক্যাপাসিটি বিল্ডিং, যে স্কিলস ডেভেলপমেন্ট হয়েছে, এটা কি আমরা হারিয়ে ফেলবো? আমার মনে হয় যে সেজন্যই একটা প্যান্ডেমিক ওয়েলথ ফান্ড রাখতে হবে ফর ওয়ার্কার্স। এই ওয়ার্কার্স গুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, এই ট্রানজিশন, এই যে এসএমই গুলো এখন যে অবস্থা থেকে তারা আবার যেন ঘুরে দাঁড়াতে পারে, সেই অবস্থায় ট্রানজিশনের সময় এটা দরকার। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় যে এসএমই কে যদি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট গুলো, আমার আগের বক্তারা বলেছেন, আমি আর বলবো না, আমি ওনাদের সঙ্গে একমত। তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিলাম, এসএমই আবার চাঙ্গা হলো, মার্কেটটা কোথায়, কারা কিনবে, ক্রেতা, মার্কেট, তাদের সেই জায়গায় আমাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হলে তাহলে কি করতে হবে? আপনি ডিজিটাল পদ্ধতিতে এই ক্যাম্পেইন গুলো করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, এবং আমাকে বোঝাতে হবে যে আমি এই প্ল্যাটফর্মে গেলে আমার এই প্রয়োজনীয় জিনিসটা পাবো, ওই প্ল্যাটফর্মে গেলে আমি এই জিনিসগুলো পাবো। সো এই যে প্ল্যাটফর্ম এবং ডিজিটালাইজেশনে মার্কেটকে আবার কিভাবে রিডিফাইন করে চাঙ্গা করা যায়। আমরা অল্প অল্প দেখছি ই কমার্স, কিছু দেখছি ফেসবুকে, এবং এখানে খেয়াল রাখতে হবে যে এসএমই যে গ্রুপগুলো তারা সবাইকে এই জায়গায় যেতে পারছে কিনা, এই সুযোগটা নিতে পারছে কিনা। সো দেয়ার মাস্ট বি আ ভেরি ক্লিয়ার পলিসি টু সাপোর্ট দিস। এটাও একটা পলিসি রিফর্মের জায়গা থেকে আসতে হবে। সো দ্যাট ওয়াজ মাই থার্ড পয়েন্ট। মাই ফোর্থ পয়েন্ট ইজ যে যেহেতু আমাদের দেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনরা একেবারে গ্রাসরুটস থেকে শুরু করে আরবান স্লামসে বিভিন্ন জায়গায় কাজ করে, তাদেরকে কেন ব্যবহার করবেন না? তারা হয়তো লোন বা নেওয়ার ব্যাপারটা না, কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা থেকে, অ্যাওয়ারনেস এর জায়গা থেকে, এবং আপনার এই প্যান্ডেমিক সিচুয়েশন একটা বড় জায়গা হলো হেলথ এন্ড হাইজিন এবং প্রোটেকশন। তাহলে হেলথ, হাইজিন, প্রোটেকশনেও তো অনেকগুলো, একটা তো হলো সচেতনতা, আরেকটা হলো কিছু প্রোডাক্টস থাকে। এই প্রোডাক্টস গুলো কিভাবে তৈরি হবে এবং এই প্রোডাক্টস গুলো ওদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া হবে? কারাপশন অ্যাসাইড, আমরা দেখেছি অনেক ধরনের কারাপশন হয়েছে, ফেক সব ডিসইনফেকশন, এগুলো ওটা বাদ দেন। আমরা যদি একটা রেগুলেটরি মেকানিজম করতে পারি, তাহলে কিন্তু অনেক স্মল কটেজ, স্মল ইন্ডাস্ট্রিজ গুলো দাঁড়িয়ে যেতে পারে। এখানে আমার এই পলিসিতে ইনভেস্টমেন্ট থাকতে হবে। এবং আমি শামসের সঙ্গে একমত, শামস মাহমুদের সঙ্গে, যে আমরা সেকেন্ড টাইম অ্যাফোর্ড করতে পারবো না। আমরা একবার 2008-এর রিসেশন, বাংলাদেশ দ্য টাইগার বলে আমরা খুব খুশি হয়ে গেছিলাম।
প্যান্ডেমিকেও কিন্তু আমাদের একটা সার্টেন লেভেল অফ অ্যারোগেন্সের দিকে, যে আমাদের এতটা নাম্বার অফ ডেথ এবং হেলথ রিস্কটা এত হাই না, উই ক্যান অ্যাফোর্ড দ্যাট। তো সেই জন্য আমাদের এই জায়গাটায় ইনভেস্ট করতে হবে। তাহলে এই এক্সিস্টিং প্ল্যাটফর্মস গুলোকেও আপনারা কিভাবে এটার মধ্যে আনতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে এই ইনফর্মাল সেক্টর, উইমেন এন্টারপ্রেনার্স, ইয়াং এন্টারপ্রেনার্স, এদেরকে সাপোর্ট দিতে হবে। এদের যদি এখন আমি সেই সেম রেগুলেটরি মেকানিজম, আমি কম্প্রোমাইজ করতে বলছি না, আমি কিন্তু কিছু ইনোভেটিভ ওয়েতে তাদেরকে রেগুলেশনের মধ্যে আনতে হবে। তারা ওই সেই 3 নাম্বার, তারপর ট্রেড লাইসেন্স, তারপর আবার দেখেন ট্রেড লাইসেন্স না হলে কাজ করতে পারবে না, কিন্তু ওই ট্রেড লাইসেন্স ফাঁকি দেওয়ারও একটা ইন্ডাস্ট্রি আছে। তার মানে যারা করছে, আপনারা জিজ্ঞেস করেন ঠিকানাটা কি, ঠিকানা যেখানে সেখানে কিন্তু তার ফ্যাক্টরি না বা তার বিজনেস না, কিন্তু সে ট্রেড লাইসেন্সের কারণে এটা আনছে। এই জিনিসগুলোকে মিনিমাইজ করতে হবে এবং এটা সম্ভব থ্রু দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। এই যে ডিজিটালাইজেশনে ডেটাবেস ইনফরমেশন, এটার মাধ্যমে। তো এখানে ইয়াং পিপলদেরকে ইনভলভ করে তাদেরকে দিয়ে এই ডেটাবেস প্ল্যাটফর্মস গুলো তৈরি করা, উইমেন এন্টারপ্রেনার্সদেরকে ব্যাংকে যে এবং স্মল এন্টারপ্রেনার্সদের যে রিস্ট্রিকশনস এবং যে প্রেজেন্ট রেগুলেশন, এগুলোকে মিনিমাইজ করে ডিফারেন্ট ওয়েতে করা, ইনোভেটিভ যে ইনফর্মাল সেক্টরে কাজ করছে সেগুলোকে সাপোর্ট দেওয়া, আর কিছু কিছু নতুন ব্যবসার জন্য গ্রিন জবস এর জন্য চিন্তা করতে হবে, এগুলোকে প্রমোট করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে। বাইরে কে কবে করে দিবে জানি না। আর আমি আবারও এমফাসাইজ করব, আমার দেশে কিন্তু কনজিউমার্স আছে, পারচেসিং পাওয়ার ছিল, এই কোভিড এর আগে পর্যন্ত কিন্তু ভেরি রোবাস্ট পারচেসিং পাওয়ার ছিল, হয়তো কোভিড এর জন্য অনেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাহলে সেই পারচেসিং পাওয়ারটা নিয়ে আমার দেশের মার্কেটটাকেও কিভাবে ইয়ে করতে পারি, রোবাস্ট রাখতে পারি। আমরা আজকেও দেখছি যে আমার মনে হয়েছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া ওর একটা হাট করছে অন দ্য বর্ডার। না, এই হাটটা করাতে যে স্মাগলিংটা হতো, যেখানে আমরা এত রেভিনিউ হারাতাম, এই জিনিসটাই যদি আজকে 30 বছর ধরে হয়তো বাংলাদেশের সরকার একটা রেভিনিউ পেত। সো দিস ইজ an innovative way of doing it. এইটা আমি মনে করি যে this is how to go forward. Thank you. অনেক ধন্যবাদ ফারাহ আপা, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় তুলেছেন, বিশেষ করে আপনি ডিজিটাইজেশনের দিকে জোর দিয়েছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে আনতে হবে, সেখানে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং কিছু আমি বলবো যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলেছেন, যে উইমেন এন্টারপ্রেনার, তারপরে ইয়াং এন্টারপ্রেনার, তাদের ব্যাপারে একই কাতারে যেন আমরা ফেলে না দিই, কিছু স্পেসিফিক ইনোভেটিভ, আপনি যেটা বলেছেন সেটাকে আমি যদি বলি যে থিঙ্ক ডিফারেন্টলি, জবস যেভাবে চিন্তা করতো যে অ্যাপলের জন্য যে থিঙ্ক ডিফারেন্টলি, আগে ট্রেডিশনাল চিন্তাধারার বাইরে বেরিয়ে এসে। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব যে এখন যে মাইগ্রেশন হয়েছে আরবান রুরাল, আমরা রুরাল এন্টারপ্রেনার্স এবং রুরাল ইনভেস্টমেন্টের জন্য যেন একটু আরবান পেরিফেরি এবং রুরাল এরিয়াজেও যেন একটা প্রপার অ্যাসেসমেন্ট করে ওখানেও ইনভেস্টমেন্ট করি। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ আপা। আমাদের সবশেষ প্যানেলিস্ট জনাব শফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর এসএমই ফাউন্ডেশন। A2I এসএমই ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করেছে প্রায় 3-4 বছর হলো এবং মহিলা বিষয় অধিদপ্তরের সাথে যৌথভাবে আমরা দেশব্যাপী 3000 ডিজিটাল উদ্যোক্তা তৈরি করেছি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ডিজিটাল উদ্যোক্তা মানে কি, মানে বর্তমান অবস্থার প্রেক্ষিতে ডিজিটাল উদ্যোক্তা ছাড়া কি আসলে উদ্যোক্তা হয় কিনা। আমরা যদি ইকেওয়াইসি এর কথা বলি, ফাইন্যান্সিং, আমরা যদি ট্রেড লাইসেন্সের কথা বলি যে সেটা হচ্ছে বিজনেস রিপ্রেজেন্টেশন, আমরা যদি ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কথা বলি, সব ক্ষেত্রেই হয়তো ডিজিটালের একটা বিষয় এসে যায়। তো কাজেই আমার জনাব শফিকুল ইসলামের কাছে প্রশ্ন যে ডিজিটাল উদ্যোক্তা তৈরি অথবা সকল উদ্যোক্তাকে ডিজিটাল উদ্যোক্তা বানানো, তার মানে ডিজিটাইজেশনের যে পলিসি হোক, সেখানে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হোক, সেটা রেজিস্ট্রেশন হোক, যেটাই হোক, এখানে সেই সক্ষমতা আমরা কিভাবে তৈরি করতে পারি খুব দ্রুততার সাথে। মানে ট্রেডিশনালি হয়তো আমরা করেছি একটা স্পিড নিয়ে, এখন সেখানে স্পিডটা 10 গুণ বাড়ানো কিভাবে সম্ভব? জনাব শফিকুল ইসলাম। শফিক ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কি মিউট অবশ্য দেখতে পাচ্ছি না, মনে হয় আনমিউটে আছে, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। সুবিধা নাই, এখন শোনা যাচ্ছে। এখন শুনতে পান?
এখন শুনতে পাচ্ছি, জি জি এখন শুনতে পাচ্ছি। হেডফোনটা ছেড়ে দিই। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তের জন্য আপনি একেবারে চুম্বক কথা হলো যে আমরা বাজার সম্প্রসারণের কথা হচ্ছে মুখ্য, কারণ উদ্যোক্তাদের জন্য এখন সেল ইজ দ্য মেইন টার্গেট, একমাত্র টার্গেট, কারণ তার হাতে পয়সা নেই, তার এখানে দোকান সেখানে বাকি বিভিন্ন সোর্স থেকে ইনকাম বন্ধ, এখন তার বিক্রি করতে হবে, সেটা স্বল্প দামে হোক, মধ্য দামে হোক, কম লাভে হোক, বেশি লাভে হোক। এই জন্য তার একমাত্র উপায় হচ্ছে অনলাইন জায়গাতে প্রযুক্তি ব্যবহার করে তাকে যেতে হবে। সেই জন্য আপনার কথার একেবারে সোজা হচ্ছে যে এক দিন না ব্যয় করে আমরা যে উদ্যোক্তা যে পর্যায়ে আছে তাকে অনলাইন ক্যাপাসিটি ডেভেলপ করে তাকে অনলাইন বাজারের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এটি হচ্ছে আমাদের প্রধানতম কাজ। এবং সেই জন্য কিন্তু বিকল্প নাই এখন আর, মানে আমাদের আর বসে থাকার কোনো সুযোগই নাই। এই জন্য আমাদের দরকার হচ্ছে আমরা করছি এটুআইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অ্যাসোসিয়েশনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে অল টুগেদার একটা হিউজ মানে একটা ম্যাসিভ একটা প্যাটার্ন নিতে হবে এবং বলতে হবে যে 3 মাসের মধ্যে এখন কোনো উদ্যোক্তার অনলাইন জানে না এরকম থাকতে পারবে না, এরকম একটা ম্যাসিভ। আরেকটি যে সকল 4টা বিষয় আলোচিত হয়েছে সবগুলোই ভালো হয়েছে, তার মধ্যে আমি কোনোটাকে খাটো করে দেখছি না, কিন্তু দুটাকে হাইলাইট করতে যাচ্ছি। একটা হলো এই যে আমি বললাম যে আপনার সকল প্রকার উদ্যোক্তাকে আজকে সামনে নিয়ে এসে তাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট, অনলাইন মার্কেটিং এর জন্য ক্যাপাসিটি বিল্ডিং, ব্র্যান্ডিং, হাবজাব যা যা আছে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটি হবে। এবং ডিজিটাল লাইনের মধ্যে তাকে আজকে ইনডাক্টেড করা, এই জায়গাতে আমরা দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আলোচনায় সেটি গুরুত্ব দিচ্ছি। আর বাজারের বিষয়ে আমি যেটা বলছি যে বাজার এক্সপানশন করতেই হবে, কোনো উপায় নাই, তার মধ্যে আমাদের প্রযুক্তি ব্যবহার করা। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল ক্যাম্পিং, যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এই কথাটিকে আবার বলতে হবে, কারণ যে আমরা এখন কিন্তু ব্লক অ্যান্ড ক্লক কান্ট্রি সারা বিশ্বই। সুতরাং আমার দেশের যারা আগে বিদেশে বাজার করতে যেতেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তার 5ই এপ্রিলে ভাষণে বলে দিয়েছেন যে সবাই দেশে পণ্য কিনুন, কথা তিনি বলেছেন। ওইটাকে ক্যাপিটাল করে আমাদের সোশ্যাল ক্যাম্পেইন জোরদার করতে হবে, তাহলে বাজার বাড়বে। আরেকটি আছে, আমার কয়েকটি জায়গাতে ফারহানা আপা বলেছেন পলিসি রিফর্মস। পলিসি রিফর্মস একটি বড় জায়গা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট সেক্টরের যে প্রকিউরমেন্ট হয় আর 20% এসএমই থেকে ক্রয় করতে হবে অপরিহার্য ভাবে, এই জন্য পিটিআর এ একটি ছোট্ট ক্লজ বসাই দিতে হবে। এটা এটুআই, আমরা, বিডা এবং আরো শিল্প মন্ত্রণালয় একসঙ্গে বসে আমরা কাজ শুরু করব। আমরা কিন্তু ভিত্তিভূমি তৈরি করছি যে পিপিআর এর একটি ক্লজ যদি আমরা সংশোধন করে বসাই দিতে পারি তাহলে প্রায় 26,000 কোটি টাকার মার্কেট দেশের মধ্যে এসএমইরা পাবে। সো উইল ফাইন্ড এ ভেরি ব্রাইট চেঞ্জেস ওভার হিয়ার। আরেকটি হচ্ছে যে আপনি পলিসি রিফর্মস এর মধ্যে মাঝারিকে আপনি পরিকাঠামোর সঙ্গে নিয়ে যান। ডেফিনিশন প্রবলেম আমাদের শামস সাহেব বলেছেন, সেটিতে আমাদের অবশ্যই কাজ করতে হবে যে ডেফিনিশনের মধ্যে আমরা দেখছি কোটির 87%, মাইক্রো 1.5%, ক্ষুদ্র 10%, মাঝারির 0.09%, বৃহৎ 0.07%। সুতরাং 0.7 and 0.9 মিলে একটা বৈশিষ্ট্য মণ্ডিত। মাঝারিয়া দে আর স্মার্ট ইন ডুইং বিজনেস, বৃহৎটা অলসো ইকুয়ালি মোর ইকুয়ালি স্মার্ট ইন বিজনেস। তাদের কই থেকে নিয়ে যারা অনগ্রসর তাদেরকে আলাদা জায়গায় আনতে হবে। এই ডেফিনিশন জায়গায় এসএমই ফাংশন স্টার্টেড ওয়ার্কিং, এখানে শিল্প মন্ত্রণালয়কে আমরা অনবোর্ড করব। আর হচ্ছে ভ্যাট ট্যাক্সের জায়গা রাজ্জাক সাহেব বলেছেন, এটি কিন্তু এসএমই দেরকে একটা ইনসেন্টিভ জায়গার মধ্যে আনতেই হবে, তাহলে ধারাবাহিকভাবে সাস্টেনেবল এসএমই সাপোর্ট পেয়ে যাবে। আর আমাদের এই সমস্ত কথাগুলো পলিসির একটা লাইনে শেষ করব যে 2019 সালের যে এসএমই পলিসি হয়েছে ওই জায়গার মধ্যে আমরা সমস্ত জিনিসগুলো চিহ্নিত করেছি। 60টি আমরা কৌশলগত হাতিয়ার করেছি, 11টা কৌশল লক্ষ্য নির্ধারণ করেছি, স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে, মধ্যমেয়াদে কাজ 2024 সাল পর্যন্ত নির্ধারণ করেছি। এবং তাতে আমরা 25 থেকে 32% এসএমইর জিডিপি কন্ট্রিবিউশন আশা করা হয়েছে। সেখানে আমাদের এখন একটাই কাজ, সেটি হচ্ছে রিসোর্স সাপোর্ট। আমরা যদি এই
নীতিমালার প্রত্যেকটা ক্লজ, প্রত্যেকটা কার্যক্রম এগিয়ে নিতে চাই, তাহলে রিসোর্স সাপোর্ট ইজ এসেনশিয়াল। সে বিষয়ে আমাদের সকল রিসোর্স ডেলিভারিতে যারা আছেন তাদেরকে সেন্সিটাইজ করতে হবে। একটা কথা বলে শেষ করি, আমি আর সময় নেব না। সেটি হলো যে আমাদের ফিনান্সিং একটা বড় টাটকা এবং বড় হাই টক অফ দ্য ডে, হাই টক অফ দ্য সেশন। সেই জায়গাতে আমরা ডেলিভারি এন্ডে যাদের কথা শুনছি তাদের নানান ধরনের সমস্যা আছে, আর সেই সমস্যার মুখ্য জায়গা হচ্ছে রিস্ক এরিয়া। রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি কি হতে পারে? প্রথমত ক্রেডিট গ্যারান্টি স্কিম, হুইচ ইজ এক্সট্রিমলি হেল্পফুল। আরেকটি হচ্ছে হিস্টোরিক্যালি স্মলস আর নট দ্য ডিফল্টার্স। এই জন্য যে এক ঝুড়িতে বেশি ডিম না রেখে বহু ঝুড়িতে রাখুন, তাহলে রিস্ক রিডাকশন হবে। 3 নম্বর হচ্ছে ইনভলভ আদার্স, অ্যাসোসিয়েশন, state bodies, SME Foundation, basic district administration in selection of the process of the entrepreneur for lending and also for the collection of the lending. আপনি জানেন যে কৃষি ঋণ বিতরণ কমিটি করা হয়েছে জেলা পর্যায়ে, সেখানে কিন্তু কৃষি ঋণ বিতরণ প্রথমে আলোচনা হয়, পরে কৃষি ঋণ যা বিতরণ করা হয়েছে সেগুলো কিভাবে আদায় করা হবে সেই জন্য মামলা, মোকদ্দমা, সার্টিফিকেট কেস এগুলো জেলা প্রশাসকের সহায়তা নিয়ে ব্যাংকাররা উপকৃত হন। So that is a very good practice that we have found in our machinery. সেই আদলে আমরা কাজ করতে পারি। আরেকটা হচ্ছে রিস্ক রিডাকশন নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস জেনারেট করা। শোভন সাহেব একটু উল্লেখ করেছে, নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যদি আমি জেনারেট করি তাহলে ফিনান্সিয়াল লেন্ডিং, বরোয়িং এন্ড ডিফল্টিং সবগুলো নিয়ন্ত্রণে থাকবে। আরেকটি বিষয় আছে যে যারা শিক্ষিত হয়, শিক্ষিতদের কাছে আমি সার্টিফিকেট নিয়ে ফেলি, যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, প্রাইভেট জবে আমরা যখন চাকরি করি তখন কি করে, প্রথমেই আমরা দেখবেন যে স্কোয়াড কোম্পানি আমার সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছে, বলছে 3 বছর আমরা কিন্তু সার্ভিস করতে হবে। সো উই ক্যান ক্লোজ দ্য সার্টিফিকেটস। যদি আমরা মনে করি যে আইনগত কাঠামে ফ্রডুলেন্ট চেক, তাহলে একজন লোককে আপনি যখন আপনি লোন দিবেন তার কাছ থেকে আমি অ্যাডভান্স চেক লিখে নিব, যে ব্যাংকে অ্যাডভান্স চেক দিয়ে দিবে যে আগামী 1 বছর বা 2 বছর পরে আমি 1,04,000 টাকা আপনাকে দিয়ে দিলাম। যদি এটা না দিই তাহলে ফ্রডুলেন্ট চেকে রিস্ক কভার করবে, সে কোর্টে কেস করতে পারবে। সুতরাং রিস্ক রিডাকশনের লাস্ট পয়েন্ট হলো যে আমরা রিস্ক রিডাকশনের মধ্যে আছি, তার বড় প্রমাণ হচ্ছে যে আমাদের যতগুলো আমাদের এসএমই লেন্ডিং হয়েছে, মোমেন ভাই বলতে পারবেন, তাতে আমাদের রিস্ক হচ্ছে 2 থেকে 3%, আর জেনারেল আমাদের যেখানে বড়োইং হচ্ছে সেখানে রিস্ক হচ্ছে 10 থেকে 12%। সো আমার এটা কথা না, এটা গবেষকের কথা। সো লেট আস এই ওয়ার্কশপ থেকে আমরা এই বার্তা সবার মধ্যে নিতে চাই, আমরা এই স্বাধীন স্বদেশের সকল নাগরিক, আমার ভাই ভাতিজা ব্যাংকে চাকরি করে, আমার ভাই ভাতিজারা এক বেলা না খেয়ে উদ্যোক্তা হয়ে কাজ করে। আসুন আমরা একটা অভিন্ন মাইন্ডসেটে যাই, both the delivery end and the receiving end, to arrive at our destination within some limited time. Thank you. অনেক ধন্যবাদ শফিক ভাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। আমি সামারাইজ করব না, তবে একটু লিংক করব আমাদের পরবর্তী বক্তা, আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে সম্মানিত প্রধান জনাব মোহাম্মদ মোস্তাক এনডিসি, বিসিকের চেয়ারম্যান। এখানে একটা জিনিস আমরা দেখছি যে সমন্বয় জেলা পর্যায়ে যে প্রণোদনা বন্টনের যে কাজটি হচ্ছে, জনাব মোস্তাক হাসান সেখানে জেলা প্রশাসক আহ্বায়ক হিসেবে কাজ করছেন এবং বিসিকের জেলা কর্মকর্তা মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমাদের অনেকগুলো বিষয় আজকে এসছে যেখানে সমন্বয়ের বিষয়টা প্রাইভেট সেক্টরের সাথে সমন্বয় হয়তো এই মেকানিজমের ভিতরে অন্তর্ভুক্ত করা যায় কিনা, হয়তো অলরেডি অন্তর্ভুক্ত আছে। ডেটাবেসের বিষয়টা এসছে, এখানে স্কিলস পোর্টাল একটি হয়তো অ্যাঙ্কার হিসেবে কাজ করতে পারে, যে সারা দেশে ডিজিটাইজেশনের যে বিষয়টা হতে পারে, ইকেওয়াইসি হয়তো ওখান থেকে বেরোতে পারে, এসএমই ডেটাবেস গুলোর ক্ষেত্রেও এই যে কমিটি, জেলা কমিটি প্রণোদনা বন্টনের, সেটা কাজ করতে পারে। এখানে আপনি কোঅর্ডিনেশনের বিষয়টা কিভাবে দেখেন এবং বিসিক কিভাবে সেখানে উদ্যোগটা নিতে পারে, এবং এটুআই থেকে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা, আমরা কোনোভাবে হেল্প করতে পারি কিনা, সে ব্যাপারটি যদি বলেন। জনাব মোস্তাক হাসান এনডিসি, চেয়ারম্যান বিসিক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার এই যে ফিউচার ওয়ার্ক ল্যাব এটওয়াই অ্যাকশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পলিসি ডায়ালগ অন কোভিড-19 রেসপন্স, রিকভারি এন্ড
রেসিলিয়েন্স এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এবং আজকের এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোভিড পোস্ট কোভিড আমাদের এন্টারপ্রেনিয়রশিপ রিকভারি করার জন্য এটা অত্যন্ত একটা অপরিহার্য একটা বিষয়। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই জানেন যে বিসি কিন্তু অনেকগুলো উইন্ডোজ নিয়ে কাজ করে। তারা সেই এন্টারপ্রেনিয়র সৃষ্টি, ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে মাইক্রো ফাইন্যান্স করা এবং ব্যাংকের সাথে লিঙ্ক করে দেওয়া, মিনিমাম স্কেলে মার্কেটিং, এবং শুধু তাই না, যিনি যখন একটা এন্টারপ্রেনিয়র ইন্ডাস্ট্রি স্থাপন করতে চান তার জন্য ইন্ডাস্ট্রিয়াল প্লট অ্যারেঞ্জ করে থাকে। অর্থাৎ অলমোস্ট এ টু জেড প্যাকেজ নিয়ে কাজ করে এন্টারপ্রেনিয়র সৃষ্টিতে বাংলাদেশে। আপনারা জানেন যে ইতিমধ্যে ৬৫-৬৩ বছর বয়সে উপনীত হয়েছে বিসিক, এবং ইতিমধ্যে প্রায় 10 লাখের উপরে আমরা এন্টারপ্রেনিয়রকে ট্রেনিং দিয়েছি। এবং অসংখ্য শিল্পনগরী, ৭৬ শিল্পনগরী আছে আমাদের ২০০০ একর জমিতে। এক্সপোর্ট মার্কেটিং, এক্সপোর্ট ইম্পোর্ট সাবসিডিয়ারি প্রোডাক্ট তৈরি, ফুড আইটেম সহ বহু কর্মকাণ্ডে আমরা জড়িত আছি। এবং এই কোভিড-19 করোনাকালীন সময়ে আমাদের শিল্প ৭৬টা শিল্পনগরী শিল্প কিন্তু চালু ছিল, বিশেষ করে ফুড আইটেম, মেডিসিন এবং অক্সিজেন এবং অন্যান্য এগুলি চালু ছিল। এবং আল্লাহর মেহরবানিতে এই সময়ের ভিতরে আমাদের কোনো ওয়ার্কার অসুস্থ হয় নাই, কোভিড আক্রান্ত হয় নাই, এবং যার ফলশ্রুতিতে আজকে কিন্তু সারা দেশে শিল্পগুলি চালু হয়েছে এবং শিল্প ওয়ার্কারদের ভিতরে এখনো কোভিড আক্রান্ত হওয়ার কোনো রিপোর্ট এখনো পাওয়া যায়নি। যাই হোক, আমি অত্যন্ত খুশি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, এবং যে 4টা বিষয় নিয়ে আজকে গ্রুপ ওয়ার্ক হয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ, এন্টারপ্রেনিয়রশিপ, ডাটাবেস অফ এসএমই এবং ফাইন্যান্সিং ফর এসএমই, 4টা সেক্টরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পার্সপেক্টিভে। তবে অবশ্যই 4টার ভিতরে এখন আমরা যখন পোস্ট কোভিড 19 নিয়ে কথা বলছি, সেখানে অবশ্যই সর্বশ্রেষ্ঠ ফাইন্যান্সিং ফর এসএমই সেটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সেক্টর। আমরা জানি বা আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের এন্টারপ্রেনিয়রদের জন্য বিভিন্ন ধরনের ইনসেন্টিভ কিন্তু সরকার থেকে ঘোষণা করা হয়ে থাকে, এবং বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ইনসেন্টিভ ঘোষণা করে থাকে। কিন্তু এই ইনসেন্টিভ এবং এই ক্রেডিট প্রোগ্রামগুলি কোনো অভিভাবক এতদিন ছিল না, কোনো মনিটরিং বাংলাদেশে ছিল না। আমার শ্রদ্ধেয় স্যার এসএমই ফাউন্ডেশনের এমডি শফিকুল ইসলাম স্যার বলেছেন যে কৃষি একটা ক্রেডিট কমিটি আছে। আমরা জানি, আমরা যখন মাঠে ঘাটে কাজ করছিলাম, ইউনো জেলা প্রশাসক অন্যান্য পদে, প্রত্যেক টিয়ারে কিন্তু একটা এগ্রিকালচার ক্রেডিট কমিটি আছে, এবং সেখানে লোন ডিসবার্স করা হয়, আদায় করা হয়, এবং এটা কিন্তু একটা সাকসেসফুল ক্রেডিট প্রোগ্রাম। এবং আমি বলবো যে বর্তমান যে কৃষির যে উন্নয়ন, এই উন্নয়নে এই ক্রেডিট প্রোগ্রাম কিন্তু এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম যথেষ্ট অবদান রাখছে বলে আমি মনে করি। একইভাবে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট প্রোগ্রামের যদি আমরা একটা মনিটরিং বডি এতদিন করতে পারতাম, তাহলে পরে আমি মনে করি যে আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বহুত চলে যেত। আমরা ভিয়েতনাম না হলে ভিয়েতনামের কাছাকাছি আমরা আমাদের অর্থনীতি কিন্তু এখন থাকতো আর কি। যাই হোক, এইগুলি আমি 2টা প্রতিষ্ঠানে লিয়েনে কাজ করি। সে 2004 সালে যখন কাটলে এসেছিলাম, সেখানে জেলা চেম্বার, জেলা প্রশাসনের কাজ করতে আমার এটা নজরে আছে। এন্টারপ্রেনিয়র নিয়ে প্রথম আমি কাজ করি 2004 সাল থেকে, এবং তখন আমি বুঝতে পারি যে আসলে জেলা পর্যায়ে একটা কৃষি ক্রেডিট কমিটির মতো একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কমিটি থাকা দরকার আর কি। তো যাই হোক, ওটা ওই লিয়েনে থাকলে আপনি জানেন যে কোনো হাতে কোনো অথরিটি থাকে না। এসএমসিসি একটা গঠন করেছিলাম 4টা জেলা, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কোঅর্ডিনেশন কমিটি। বেশ কয়েকটা মিটিং হয়েছিল, কিন্তু তো বুঝে নেই, একটা প্রাইভেট অর্গানাইজেশন তৈরি কমিটি তো থাকে না, এই কমিটি যেটা অ্যাপ্রুভ হতে হয় আর কি। যাই হোক, আল্লাহর মেহরবানিতে আমি বিসিকে আসার পরে দেখলাম এই সুযোগটা সৃষ্টি হয়েছে। যখন দেখলাম প্রণোদনা ঘোষিত হয়েছে 20,000 কোটি ফর এসএমইস এবং 30,000 কোটি ফর লার্জ ইন্ডাস্ট্রি, তখন দেখলাম এটা উপযুক্ত সময়। এবং যখন এই প্রণোদনা ঘোষণা করা হলো, সাথে সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংক 1 সপ্তাহের ভিতরে তারা কিন্তু সার্কুলার করে ফেলে আর কি। 1 সপ্তাহের ভিতরে সার্কুলার করার পরে আমরা দেখলাম এটা একটা ত্রুটিপূর্ণ সার্কুলার। এই সার্কুলারে কোনো স্টেক হোল্ডার কনসালটেশন নাই। আমাদের বিজনেস কমিউনিটি যারা আছেন, ট্রেড বডিজ যারা আছেন, বা অন্যান্য সেক্টর যারা আছেন নিয়ে কাজ করে, বিসিক, এসএমই ফাউন্ডেশন এবং অন্যান্য প্রতিষ্ঠান, কারোর সাথে তারা কথা না বলে সার্কুলার বের করে ছিল। এবং আমরা বলছি এটা ত্রুটিপূর্ণ সার্কুলার। এই সার্কুলারে আমার সিএমএসএমই, মাইক্রো, কটেজ, মাইক্রো এবং স্মল, এই 3 ক্যাটাগরি কোনো বেনিফিট পাবে না, লার্জ পাবে, মিডিয়াম পাবে। কাজে আজকের আলোচনায় আমি একটা আমাদের ডিসিসিআর যে মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাহমুদ মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কটেজ, মাইক্রো এবং স্মল এটা হবে একটা ক্যাটাগরি, মিডিয়াম ও লার্জ একটা ক্যাটাগরি। মিডিয়াম কিন্তু অলরেডি তারা বেশ তাদের একটা অবস্থান আছে এবং তারা ব্যাংকের অনেক ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে পারে।
আমরা যখন দেখলাম বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, এই সার্কুলার মধ্যে আমার মাইক্রো কর্টেজ এবং স্মল তাদের অ্যাক্সেস হবে না, তখন আমরা 16 দফা সুপারিশ দিয়েছি। 16 দফা সুপারিশে এখানে ছিল যে আমাদের অনেকগুলি ছিল সুপারিশ, আমার কাছে এখনো আছে, মন্ত্রণালয়ে আছে। সেখানে আমরা বলেছিলাম যে কটেজ, মাইক্রো এবং স্মল এদেরকে যদি আমরা এই প্রণোদনা প্যাকেজে ঢোকাতে চাই, তাহলে অবশ্যই যে 1 বছর ব্যাংক পরিচালনার যে শর্ত আছে এবং ব্যাংকের স্টেটমেন্ট এবং এগুলি অডিট ফার্ম দিয়ে অডিট করা, তাছাড়া তাদেরকে মর্টগেজ দেওয়া, এই ধরনের কঠিন শর্ত প্রতিপালন করে এ দেশে কটেজ, মাইক্রো এবং স্মল তারা ঋণ নিতে পারবে না। আমাদের শফিকুল ইসলাম স্যার তার কথায় বলেছেন যে কুটির শিল্প আছে 87.52%, মাইক্রো 33%, 10% আছে ক্ষুদ্র, অর্থাৎ প্রায় 99%ই কিন্তু ক্ষুদ্র, স্মল এবং মাইক্রো মিডিয়াম। কাজে এই বড় একটা সেক্টর, এটাকে যেতে হলে অবশ্যই অনেক সিম্পলিফাই করতে হবে। আর আমরা বলছি যে আমরা এই 16টা সেশন একটা সেশন ছিল জেলা পর্যায়ে একটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কোঅর্ডিনেশন কমিটি করা আর কি, এবং সেই কমিটি আমরা শিল্প মন্ত্রণালয়ে সাজেশন পাঠিয়েছিলাম, তারা কমিটিতে পাঠিয়েছে এবং এটা আল্লাহর মধ্যে এটা অ্যাপ্রুভ হয়েছে এবং প্রত্যেকটা জেলাতেই একটা করে মিটিং হয়েছে, কোনো কোনো জেলা 3-4টা হয়েছে আর কি। এখানে অত্যন্ত আসার কথা, এই ক্রেডিট কমিটিতে বেশ কিছু কিন্তু ঋণের প্রপোজাল অনুমোদন হয়েছে এবং ঋণও কিন্তু তারা পাচ্ছে আর কি। তাই ইতিমধ্যে আমার কাছে তথ্য আছে 133 কোটি টাকা। ঢাকা জেলার মিটিংটা এখন আমরা করতে পারি নাই, ঢাকাতে আমার মনে হয় অনেক বেশি হবে। এটা আমি সর্বশেষ যে তথ্য বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার উপরে ডিসবার্স হয়েছে আর কি। তাহলে এটা কিন্তু একটা মাইলস্টোন। আমাদের এই জেলা কোঅর্ডিনেশন কমিটির সভাপতি হলেন ডিসি, মেম্বার সেক্রেটারি জেলা প্রধান ডিসি, সেখানে সদস্য থাকবেন চেম্বার, জেলা চেম্বার, নাসিব, মহিলা চেম্বার, মহিলা এন্টারপ্রেনিউর এবং সকল ব্যাংকের প্রতিনিধি। তাহলে এটা আমরা যে উদ্দেশ্য নিয়ে গঠন করেছিলাম, এটা কিন্তু সফলতা আলো বইতে শুরু হয়েছে এবং আশা করি 20,000 কোটি টাকা ডিসবার্স না হলেও একটা উল্লেখযোগ্য পরিমাণ টাকা কিন্তু এখানে ডিসবার্স হবে। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, জেলা পর্যায়ে যখন জেলা প্রশাসক একটা কমিটির সভাপতি থাকে, সেখানে যখন ব্যাংকারের সদস্য থাকে, আমরা যখন আজকে ডেটাবেজের প্রশ্ন আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জরুরি ভিত্তিতে করা দরকার। যেহেতু আমাদের ওরকম ডেটাবেজ নাই, আমরা আমাদের জেলা প্রধানকে নির্দেশ দিয়েছি যে আপনি জেলা প্রধান আমাদের বেসিক শিল্পনগরী, চেম্বার অফ কমার্স, উইমেন চেম্বার, নাসিব এবং অন্যান্য ট্রেড বসে তারা একটা টেম্পোরারি মিনি ডাটাবেস করবে। এই ডাটাবেসটাই আসলে আমাদের এই কোঅর্ডিনেশন বা ঋণ মনিটরিং কমিটি তারা পেশ করবে এবং সেখানে জেলা প্রশাসক ব্যাংকের ক্যাপাসিটি অনুসারে যে ব্যাংকে যতটা প্রস্তাব দেওয়া দরকার সেই প্রস্তাবগুলি দিয়ে দিবেন এবং মিটিং এ যদি ডিসিশন নেওয়া থাকে ঋণের, তাহলে পরবর্তী মিটিং এ অবশ্যই ব্যাংকগুলি অ্যাকাউন্টেবিলিটি আওতায় আসবে, তাদেরকে কিন্তু ঋণ ডিসবার্স করতে হবে যেভাবে আমাদের কৃষি ক্রেডিট কমিটিগুলি ঋণ ডিসবার্স করছে আর কি। সুতরাং আমি মনে করি যে এই যে আমাদের কমিটি হলো, এটাতে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের আরেকটু ঘনিষ্ঠ ভাবে এটার সাথে জড়িত থাকতে হবে, বিশেষ করে জেলা চেম্বার, উইমেন চেম্বার, নাসিব এবং অন্যান্য ট্রেড বডি, কারণ তারা হলো মূল বেনিফিশিয়ারি। ডিস্ট্রিক্টের তরফ থেকে ডাটাবেস পেশ করবে জেলা প্রশাসকের এখানে, তাদের যদি স্ট্রং ভয়েস না থাকে তাহলে কিন্তু এই ঋণগুলি পাওয়া খুব কঠিন হবে। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, ঢাকায় যে আমাদের বিভিন্ন ব্যাংকের টাকার টাকা কিন্তু জেলা থেকে আসে, গ্রামগঞ্জের টাকাগুলি সব ঢাকায় চলে আসে। আমি কিছু এক সময় ব্যাংকার ছিলাম, সেখানে দেখে আসছি সারা মাসে যে টাকাটা ডিপোজিট হইতো, মাস শেষে সেই টাকাটা হয়তো ঢাকায় পাঠিয়ে দিতে হতো আইবিটিসিএ করে। যারা ব্যাংকার তারা ভালো বোঝেন। যে আমাদের জেলা পর্যায়ের টাকা, এই টাকায় কিন্তু জেলা পর্যায়ে কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট হয় ঢাকা এবং বড় বড় শহরগুলিতে। কাজে এই টাকাগুলিতে জেলা পর্যায়ে ইনভেস্টমেন্ট যদি হতো আজকে, তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থা হতো না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভিয়েতনামের মতো থাকতো। অর্থাৎ আমরা $400 বিলিয়ন এক্সপোর্ট করতাম, এখন আমরা 35 বা 36 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি এবং এটা কিন্তু ওই জায়গায় আমরা থাকতাম। আরেকটা বিষয় যে ভিয়েতনামে কিন্তু 313টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফাংশনাল এবং একটা 500 থেকে 1000 একর এত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে বহু দেশে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে। আমাদের দেশে আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, বিনিয়োগের কথা বলি, ফরেন এফডিআই এর কথা বলি, এফডিআই কোথায় হবে বলেন? এফডিআই আসার মধ্যে কোনো ইকোনমিক জোন বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাংলাদেশে রেডি কিনা? আমার মনে হয় নাই। তবে হ্যাঁ, ডিস্ট্রিক্টের হাতে ছোট আকারে হলেও 2-3টা শিল্পনগরী আমার রেডি আছে এবং আগামী বছর 400 একরের একটা শিল্পনগরী রেডি হবে সিরাজগঞ্জে, যমুনা নদীর পারে। যাই হোক, এখন আমি মনে করি যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পায়োনিয়ার। আমরা যে 25% কন্ট্রিবিউট করে থাকে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর জিডিপিতে, 25% হলো সিএমএসএম এর কন্ট্রিবিউশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 25 সালের ভিতরে আমাদের শফিকুল স্যার বলছেন যে 25 সালে উন্নীত করতে হবে। সেই লক্ষ্যে এসএম ফাউন্ডেশন বিসি কাজ করে যাচ্ছে এবং আমরা যে
প্রোগ্রামগুলি দিচ্ছি যে 30 সালের ভিতরে আমরা 50টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো, সেখানে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তাদের জন্য এবং বৃহৎ উদ্যোক্তাদের জন্য সুযোগ থাকবে। আমরা শুধু এসএমই নয়, আমাদের কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক শিল্প বড় হয়ে গেছে, বড় হয়ে যারা বিসিকের বাইরে যে তারা শিল্প প্রতিষ্ঠান করছে এবং তাতে কিন্তু পরিবেশের দূষণ হচ্ছে, কারণ ওখানে কোনো মনিটরিং বডি, পরিবেশ অধিদপ্তর থাকলেও সেই ক্যাপাসিটি তাদের নাই। সেই জন্য আমাদের টার্গেট বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা, সেখানে দেশি বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করা। আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত আমাদের ছোট ছোট দুটো ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেডি আছে এখন, এবং সেটা রেডি হচ্ছে। অনেক বিদেশি ইনভেস্টর কিন্তু আমাদের বিসিকে করছে। আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে বিসিকে তো ম্যান্ডেট সিএমএসএমই নিয়ে, অবশ্যই আমার ম্যান্ডেট সিএমএসএমই নিয়ে। সিএমএসএমই নেওয়ার পরে আমার যে সিএমএসএ আসছে, তারা যে মিডিয়াম হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ওরা কোথায় যাবে? ওরা তো বাইরে চলে যাচ্ছে। ওদেরকে প্লট দেওয়ার মতো কোনো আমাদের দেশে এখনো কোনো প্রতিষ্ঠান গড়ে উঠলেও কিন্তু তাদের কাছে কিন্তু রেডি প্লট নাই। আগামী 5-10 বছরের ভিতরে তারা তাদের জন্য প্লট দিতে পারবে বলে সে আমাদের শিল্পপতি, বিশেষ করে আজকে আমাদের রাজ্য সভা আছেন লাইট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, উনিও বলছেন যে আমাদের বিসিকের ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার, বিসিক দরকার। বিসিক যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে সেখানে যদি আমরা শিল্প প্রতিষ্ঠান করি, সেখানে আমরা কমফোর্ট ফিল করবো, এবং এটি আমাদের জন্য মানে ইউজার ফ্রেন্ডলি প্রতিষ্ঠান যেটা বিসিক আর কি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মাইক্রো এবং আমাদের ইনফরমাল সেক্টর, যেটা আমাদের নুরগনি সুমন সাহেব বলছেন, এই দুইটা সেক্টরে কিন্তু আসলে ব্যাংকে ঢোকা খুবই কঠিন। এই জন্য আমরা বলছিলাম যে বিসিক এবং এসএম ফাউন্ডেশন, বিসিকের থেকে আমরা 2000 কোটি টাকা চেয়েছিলাম, অর্থ মন্ত্রণালয়ে এসএম ফাউন্ডেশন টাকা চেয়েছিল, তো ফাইনালি শিল্প মন্ত্রণালয় থেকে বিসিকের জন্য 600 কোটি টাকা এবং এসএম ফাউন্ডেশনের জন্য 500 কোটি টাকা। আপনারা অনেকেই এখানে হয়তো জানেন বা অনেকে জানেন না, আমাদের বিসিকে একটা মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে, মাইক্রো ফাইন্যান্স আছে আমাদের 40 কোটি টাকা। আমাদের 64টা জেলাতে কিন্তু আমাদের এই ক্রেডিট প্রোগ্রামটা আছে, কিন্তু এটা আমাদের ফান্ডের পরিমাণ যেহেতু 40 কোটি, চাহিদার ব্যাপক, সেই জন্য আমরা 2000 কোটি টাকা চেয়েছিলাম। যেমন শিল্প মন্ত্রণালয় 600 কোটি টাকার কথা বলেছে, 600 কোটি টাকা যদি আমরা পাই এবং এসএম ফাউন্ডেশন যদি 500 কোটি টাকা পায়, 1100 কোটি টাকা হইলে কিন্তু আমাদের ইনফরমাল সেক্টর কিন্তু দারুণভাবে বেনিফিট হবে এবং আমার মাইক্রো এন্টারপ্রাইজের বেনিফিট হবে। আমি আশা করি এখানে যারা আছেন, অনেক বিভিন্ন সেক্টরের প্রতিনিধি আছেন, এই বিষয়টা একটু জোরটা বলবেন। আমরা যতদূর শুনতে পেলাম যে এই টাকাটা আমরা পাচ্ছি না, এই টাকাটা যদি না পাই তাহলে আমাদের মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রি, পাশাপাশি ইনফরমাল সেক্টর কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই তিনটা সেক্টর কিন্তু এখন খুব একেবারে বসে গেছে। এই তিনটা সেক্টর তাদের যেগুলি প্রোডাক্ট ছিল সে প্রোডাক্টগুলি বিক্রি করতে পারে নাই। বিসিক এবং এসএম ফাউন্ডেশন আমরা অনেকগুলি মেলা করতাম, সারা বছর প্রতি মাসে আমাদের একাধিক মেলা থাকতো, মেলাগুলিতে তাদের প্রোডাক্ট বিক্রি করতো, যেহেতু তাদের কোনো শোরুম নাই। কিন্তু সেই মেলাটা এখন বন্ধ আছে। আমরা সেই জন্য ভাবছি যে খুব শীঘ্রই একটা অনলাইন মার্কেটিং বিসিকের তরফ থেকে করা হবে। এই জন্য এটুআই আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্টনার। এটুআই কে আমরা অত্যন্ত একজন শক্তিশালী পার্টনারশিপ হিসেবে পেতে চাই। বিশেষ করে খুব শীঘ্রই যে আমরা একটা অনলাইন মার্কেটিং একটা প্ল্যাটফর্ম করতে যাচ্ছি, অবশ্যই আমাদের এটুআই একটা সাপোর্ট, আমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমাদের লাগবে। শুধু তাই না, আপনারা জানেন যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে, এটা আমি বেজাতে থাকলে আইন প্রণয়নের সাথে আমি ইনভলভ ছিলাম। এটাতে আমি বিসিক দেখলাম যে ওয়ান স্টপ সার্ভিসের বিসিক নাই, কারা আছে হলো বেজা, ব্যবজা, হাইটেক পার্ক আর হলো বিডা। তাহলে দেখেন, যারা এই এসবি শিল্প উদ্যোক্তার পায়োনিয়ার, যারা এই দেশে ইকোনমিতে এত বড় কন্ট্রিবিউট করছে, তাদের নামে এসবি ওয়ান স্টপ সার্ভিসের নাই। তারপর আমি খুব আশ্চর্য হলাম। তারপর আমাদের আইন, আপনার জন্য বিসিকের আইন, নতুন আইন হচ্ছে আর কি, এই আইন আমি মন্ত্রণালয় চলে গেছিল, আমি ফেরত এনেছি, ফেরত এনে আমি সেখানে ওএসএস ঢুকিয়ে দিয়েছি। তারপর আমাদের একজন সহকর্মী ডক্টর সালাম আশা বললো যে আইন এটা হোক, আইন ছাড়া আমরা শুধু শিডিউলে ঢুকে গেলেই কিন্তু আমরা ওএসএস সার্ভিস দিতে পারবো। আমরা শিডিউলে ঢোকার জন্য লিখেছিলাম প্রধানমন্ত্রী কার্ডে, অলরেডি আমরা এখন ওএসএস এর মেম্বার, 5 নম্বর প্রতিষ্ঠান হিসাবে বিসিক হলো ওএসএস এর আওতায় চলে গেছে। আমরা গতকালও একটা আইসিটি ফার্মের সাথে বসেছিলাম, এই ওএসএস সার্ভিসটা আমরা অন এয়ার অনলাইনে আমরা দিতে চাই খুব দ্রুততর সময়ে। এই বিষয়ে আমাদের অবশ্যই বিশাল একটা সাপোর্ট আমাদের দরকার হবে বলে আমি আশা করি। এবং শুধু তাই না, আরো যেসব কথাগুলি আছে, অনলাইন ডাটাবেস, অনেক কিছু আমরা আজকে আলোচনা শুনলাম। এই কর্মকাণ্ডগুলিতে এটুআই কে যদি আমরা পাই, তাহলে অনলাইন মার্কেটিং, অনলাইন ডাটাবেস, ওয়ান স্টপ সার্ভিস এবং ইনকিউবেশন সেন্টার সৃষ্টি, এই ধরনের বহু কর্মসূচিগুলি সফলতার সাথে আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিসে এইসব ইনিশিয়েটিভ গুলি আমাদের সিএমএসএমই এন্টারপ্রেনিয়রদের তাদের কর্মকাণ্ড পরিচালনায়, ব্যবসা পরিচালনায় অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। কাজে আমরা যে কথাটা বলছিলাম যে
600 কোটি এবং 511 কোটি টাকা যে আমরা চেয়েছি দুইটা প্রতিষ্ঠান এসএম ফাউন্ডেশন এবং বিসিক, এই টাকাটা আমাদের ইমিডিয়েটলি দরকার। এবং আমি আশা করি এখানে অনেক ইনফ্লুয়েন্সিয়াল সদস্য আজকে আছেন, তারা যদি একটু অ্যাক্টিভলি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই টাকাটা পেয়ে যাব, এবং টাকাটা পেয়ে গেলে কিন্তু আমাদের ইনফর্মাল সেক্টর দাঁড়িয়ে যাবে। এবং আমরা এখন যেহেতু আমরা মেলা করতে পারছি না, আমরা ভাবছি কিছু অনলাইন মেলা কেমনে করা যায় এগুলো নিয়েও আমাদের মার্কেটিং বিভাগ কাজ করছে। এবং আমরা যারা এখানে যারা আছেন তারা যদি আমাদের একটু সহায়তা করেন তাহলে আশা করি যে আমাদের বর্তমানে আমাদের এখানে সিএমএসএমই এবং এন্টারপ্রেনার যে দুরবস্থা, এই দুরবস্থা থাকবে না। 30 সালের মাস্টার প্ল্যান আমরা করেছি, সেখানে 20,000 একর জমিতে 50টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। আমরা এখন আমার আইডল হলো ভিয়েতনাম, সিঙ্গাপুর, চায়না আমার আইডল না। যেহেতু ভিয়েতনাম $400 বিলিয়ন এক্সপোর্ট করে, ভিয়েতনামের ইকোনমি 1990 সালে আমার নিচে ছিল, আমার ছিল $180 ইনকাম, তাদের ছিল $120। যেহেতু তারা আমাদের চেয়ে অনেক উপরে চলে গেছে, সুতরাং তাকে আমরা মডেল হিসেবে নিচ্ছি। তারা যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছে 313টা, সেই মডেলে আমি 50টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো 30 সালের ভিতরে। 30 সালের মহাপরিকল্পনা আমার শেষ হওয়ার পরে 2041 সালে যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন উন্নত রাষ্ট্র মানে শিল্পোন্নত রাষ্ট্র, শিল্পোন্নত রাষ্ট্র করতে হলে এই দেশে 95% কন্ট্রিবিউশন থাকতে হবে। এবং এই আপনারা জানেন যত এন্টারপ্রেনার বাংলাদেশে আছে বড় বড় এন্টারপ্রেনার সকলেই বেসিকের সৃষ্টি, বেসিক থেকে প্রশিক্ষিত পাওয়া, বেসিকের শিল্পনগরীর প্লট পাওয়া, সেই বেসিক ফার্মা বলেন, আরএফএ প্লান্ট বলেন, বিআরবি কেবলস বলেন, হেমকো ব্যাটারি বলেন, এবং আমাদের স্যামসাং চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যালস বলেন, এবং বড় বড় যত গার্মেন্টস, এই দেশের গার্মেন্টস এর কিন্তু সূতিকাগার হলো বিসি শিল্পনগর থেকে প্রথম গার্মেন্টস এক্সপোর্ট হয় আমাদের নারায়ণগঞ্জ হুশিয়ারি থেকে এবং টঙ্গী বিসি থেকে। এখন অনেকগুলি বিসিকে কিন্তু আমাদের এই ধরনের শিল্পগুলি রয়েছে। আমরা টোটাল এক্সপোর্টে 12% কন্ট্রিবিউট করে থেকে বিসি শিল্পনগরী করি। আমাদের 20% এক্সপোর্ট সাবস্টিটিউট লাইট ইঞ্জিনিয়ার প্রোডাক্ট আমাদের বিসি শিল্পনগরীতে তৈরি হয়ে থাকে। অবশ্যই আজকে রাজ্জাক সাহেব অবশ্যই উনি এটার ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন আর কি। একইভাবে বিসি যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে এগোতে পারে নাই বলেই কিন্তু আজকে আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং পরিবেশের দূষণ হয়েছে। এটা দীর্ঘদিন কন্টিনিউ করতে দেওয়া যায় না। কাজেই এই আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পরিবেশ ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি করার জন্য বেসিক মহাপরিকল্পনা গ্রহণ করছে 30 সালের ভিতরে। আশা করি এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করি অনেক টাকা দরকার হবে, অর্থমন্ত্রী অনেক টাকা দিতে হবে। কাজে এই টাকা যদি আমি পেয়ে যাই এবং আমরা আমাদের যেসব অ্যাক্টিভ যেসব মেম্বারশিপ অর্গানাইজেশন আছেন, যেসব বিএমও আছেন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান আছেন, বাংলাদেশ ব্যাংক, মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ সকলের অ্যাক্টিভ সাহায্য সহযোগিতা যদি আমি পাই, ইনশাল্লাহ আমি আমার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে 1 কোটি লোকের কর্মসংস্থান 2003 সালের ভিতরে ইনশাল্লাহ এটা বিসি করে দেখাতে পারবে। সেই যোগ্যতা বিসি আছে। বিসিকে ধরেন এতদিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল শিল্প নগর করতে 20 বছর সময় লাগতো। এখন আমরা ঘোষণা দিয়েছি যে আমি সরকার জেলা প্রশাসন থেকে জমি পাওয়ার পরে 2 বছরের ভিতরে আমি রেডি করে দেবো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা যত বড় হোক, 500 একর হোক, 1000 একর হোক, সেই ক্যাপাসিটি অলরেডি বিসি সঞ্চয় করেছে। আমি একজন ডিরেক্টর নিয়েছি ইঞ্জিনিয়ার, সে কুয়েটের ইঞ্জিনিয়ার। এই বছর 450 লোক নিয়োগ দিয়েছি, 50 জন শুধু আমি ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছি, কারণ যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, আমার প্রচুর ইঞ্জিনিয়ার দরকার হয়। এইভাবে নানামুখী কর্মসূচি আমি হাতে দিয়েছি। আমার অর্গানোগ্রাম 2.5 গুণ করেছি। আপনি জানেন যে গত 2 বছর যাবত এই দেশে লবণ ইম্পোর্ট হয় না, কিন্তু এর আগে লবণ ইম্পোর্ট হইত। কারণ লবণ ইম্পোর্ট হলে হয় কি, আমার লবণ চাষিরা কিন্তু লবণ বিক্রি করতে পারে না। এই লবণ চাষিরাও কিন্তু কেউই কিন্তু ঋণের আওতায় নাই। কাজে আমরা বলছি যে আমরা যাদেরকে ঋণের আওতায় আনতে বলছি, এই লবণ চাষিদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি, কারণ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই সারা দেশে আমাদের লবণ সরবরাহ করে থাকে আর কি। এবং 2 বছর লবণ ইম্পোর্ট আমরা না দেওয়ার কারণে আমাদের অনেক শত্রু সৃষ্টি হলেও আমার এই গরিব লবণ চাষিরা প্রায় 30,000 লবণ চাষি মুখে কিন্তু হাসি ফুটেছে। সেখানে পলিটিক্যাল নেতারা অত্যন্ত খুশি। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ধরনের একটা মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আমার অনেক নলেজ ও এনরিচ হলো আপনাদের অনেকের কথা শুনে, এবং আমি সবাইকে আমার বেসিকের পার্টনারশিপে চাই, আমার অতিথি হিসেবে চাই, আমার কাছে আসবেন, আমাকে পরামর্শ দিবেন। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী 41 সালে উন্নত রাষ্ট্রের জন্য বেসিকের যে আপনার কর্তব্য, অর্থাৎ 95% কন্ট্রিবিউশন যে বেসিকে করতে হবে, সেই লক্ষ্যে কাজ করছি। অবশ্যই এই লক্ষ্যে আপনাদের সবাইকে আমার সাথে চাই। আমি আর কথা না পেরে বেসিকের তরফ থেকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের অসংখ্য আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের অনেক কর্মসূচিতে আমরা মিলেমিশে আমরা কাজ করবো, আমরা অ্যাটেন্ড করবো, আমরা কাজ করবো, এবং এই দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধুর সৃষ্টি করা বিসিককে আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা
1941 সালের মানে স্বপ্নের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গঠনে অবশ্যই আমরা ভূমিকা রাখবো, সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের তরফ থেকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি জনাব মোশতাক হাসান এনডিসি, আপনার দিক নির্দেশনামূলক এবং খুব ইন্সপিরেশনাল বক্তব্যের জন্য। আপনি অনেকগুলো খুব স্পেসিফিক বিষয় তুলে ধরেছেন, বিসি কি করছে এবং কি করতে যাচ্ছে এবং কোথায় কোথায় আপনার সহযোগিতা অথবা পার্টনারশিপ প্রয়োজন, সেগুলো আমরা নোট করে নিলাম এবং খুব দ্রুতই সে বিষয়ে আমরা আগাবো। আজকে আমরা 2.5 ঘন্টার একটু বেশি সময় ধরে কথা বলছি। 3টা থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা। এখানে আমরা একটা কিনোট প্রেজেন্টেশন দেখেছি জনাব আসাদুজ্জামানের কাছ থেকে। আমরা 4টা গ্রুপে ভাগ হয়ে অ্যাপ্রেন্টিসশিপ, এন্টারপ্রেনারশিপ, ডেটাবেস এবং ই সার্ভিস এবং ফাইন্যান্সিং 4টি গ্রুপে ভাগ হয়ে প্রেজেন্টেশন তৈরি করে গ্রুপ প্রেজেন্টেশনও দিয়ে দিয়েছি। এবং এই সবগুলোই হয়েছে যে আমরা যে যে স্থানে আছি, আমাদের অফিস বা বাসা বা যেখানেই আমরা আছি সেখান থেকে একসাথে হয়ে আমরা এই কাজটা করেছি। তো এটা যদি ফিজিক্যালি করতে হতো তাহলে আপনারা চিন্তা করেন যে এটার যে পরিমাণ খরচ এবং সময়, এবং আমাদের সকলের মানে এখানে আমরা আছি কতজন আছি এখন 38 জন আছি। আমি আরো অনেকেই ছিলেন এবং ফেসবুকে এটা লাইভ দেখছেন একটা বড় সংখ্যক মানুষ। তো কাজে একটা বিরাট সংখ্যকের আমরা সম্পৃক্ত করতে পেরেছি ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং খুব অল্প সময়ে অল্প খরচে। এবং আমরা যা যা আলোচনা আমরা ফিজিক্যালি করতে পারতাম, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এখানে যে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হচ্ছে তা কিন্তু না। আমাদের বক্তব্যগুলো, আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা তুলে ধরতে পেরেছি এবং একসাথে কাজ করতে পেরেছি। তো এটা রিমার্কেবল। আমার কাছে মনে হচ্ছে 2.5 ঘন্টার পরিসরে এতজন মানুষ একসাথে হয়ে গ্রুপ প্রেজেন্টেশন দিয়ে পলিসি ডায়ালগ করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব আনোয়ার ফারুক তালুকদার, জনাব মির্জা নুরুল গনি শোভন, জনাব শামস মাহমুদ, জনাব ফারা কবির এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং সর্বোপরি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোশতাক হাসান এনডিসি, সকলকে ধন্যবাদ। আমি 7টা জিনিস লিখে নিয়েছি, মানে হয়তো অনেক জিনিসই এসছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে 7টা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে এসছে। এর ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমরা কথা বলেছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর দ্য এসএমইজ, এবং সেখানে হয়তো কিছু প্রায়োরিটাইজড অ্যাক্সেস আমাদের দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট লিঙ্কেজ, যে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পেলাম, আমরা কোথায় বেচবো জিনিসটা। তো সেখানে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজের বিষয় আছে, সেখানে ফিজিক্যাল ডিজিটাল অনেক ধরনের লিঙ্কেজ আমাদের তৈরি করতে হবে এবং অনেক অভিনব প্রস্তাবনা এবং রেকমেন্ডেশন এসছে। তৃতীয় বিষয়টি এসছে পলিসি রিফর্ম। এখানে অনেকগুলো দিক আপনারা তুলে ধরেছেন, প্যানেলিস্টরা তুলে ধরেছেন, প্রেজেন্টাররা তুলে ধরেছেন এবং আমাদের সম্মানিত চিফ গেস্ট মহোদয় তুলে ধরেছেন। এখানে পলিসি রিফর্মের ভিতরে একটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে প্রায়োরিটাইজড অ্যাক্সেস, যে সবাইকে একই কাতারে না ফেলে দিয়ে আমাদের একটু আলাদা করে চিন্তা করতে হবে। যাদের ভিন্ন ধরনের অ্যাক্সেস লাগবে, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট লাগবে, তাদেরকে সেটা দিতে হবে, না হলে তারা হারিয়ে যাবে। তো কাজে আমাদের হয়তো মাঝারির চাপে ছোটরা হারিয়ে যাবে, এরকম হতে পারে। তো সেখানে একটা পলিসি রিফর্মের বিষয় আছে। চতুর্থ এসছে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট কাইন্ড। ডিজিটালের বিষয়টি এসছে, ডিজিটাল বাইরে অনেক জিনিস এসছে, যে আমাদের দক্ষতা, সক্ষমতা সৃষ্টি করা এবং এন্টারপ্রেনারশিপের দিকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে যাওয়া, নতুন ধরনের এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বিষয় এসছে। পঞ্চম যে বিষয় সেটা হচ্ছে ডেটাবেস ডেভেলপমেন্ট, যে আমরা অনেক ডিসিশনে নিচ্ছি এখন, সেখানে আমাদের তথ্যের ঘাটতি আছে, তথ্য কোথায় আছে আমরা জানি না, তথ্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আইল্যান্ডে আছে, সেগুলোকে আমরা সমন্বিত করতে পারছি না। একটা কন্টিনিউয়াস ডেটাবেস ডেভেলপমেন্ট, এটা একবার করে বসে থাকলে হবে না, এমন একটা মেকানিজম নিতে হবে যাতে করে সকল তথ্য সকল সময়ে যাদের যাদের দরকার তাদের কাছে থাকে এবং সেটার ভিত্তিতে যেন ডিসিশন আমরা নিতে পারি। সেরকম একটা ডেটাবেস ডেভেলপমেন্টের দিকে আমাদের যেতে হবে। ই সার্ভিসের কথা এসছে, সরকার যে সমস্ত সেবা আমাদের উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি এসএমইদের দেন, তাদের সেগুলোকে আমরা ইলেকট্রনিক্যালি দিতে পারি কিনা, সেখানে আমরা যেটা এটুআর ভাষায় বলি টিসিভি, টাইম কস্ট ভিজিট, সেটা কমাতে পারি কিনা, সময় কমাতে পারি কিনা, খরচ কমাতে পারি কিনা, যাতায়াত কমাতে পারি কিনা। এবং মানে কোভিডের বাস্তবতায় কিন্তু আমাদের সেটা করতেই হবে, আমরা ওই দিকে চাই বা না চাই যেতেই হচ্ছে। তো কাজেই সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ডিসিশন আমাদের নিতে হবে, কিছুটা আমরা হয়তো আজকের আলোচনা থেকে আমরা নিতেও পারছি। আর সবচেয়ে শেষ এবং সপ্তম যে বিষয় সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট, কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট অ্যাসোসিয়েশনস এবং পলিসি মেকিং বডিজ। এই বিষয়টা মানে কন্টিনিউয়াস বেসিসে হতে হবে। এই 7টি বিষয় আমার মনে হয় যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা নোট নিলাম, এখানে অনেকগুলো প্রস্তাবনা এসছে যে কার সাথে কে কাজ করবে, সেগুলো আমরা নোট নিয়েছি এবং আমরা পরবর্তীতে
আমাদের যে দুজন অর্গানাইজার A2 এবং অ্যাকশন এইড, আমরা সেগুলো ফ্যাসিলিটেট করব। এবং ডিজিটাইজেশনের যে অ্যাক্সেলারেশন, সেখানে A2 তো প্রতিজ্ঞাবদ্ধ পুরো সরকার এবং জাতির কাছে, তো সেখানে আমরা সে দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আমাদের অনুষ্ঠানের চেয়ার সভাপতি মহোদয় মিস সেলিনা পারভেজ, জয়েন্ট সেক্রেটারি এবং জয়েন্ট প্রজেক্ট ডিরেক্টর অফ A2 তাকে বিনীতভাবে অনুরোধ করছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সকলকে। সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ এবং উপস্থিত যারা আছেন, আমরা প্রায় 3 ঘন্টা একটা কোয়ালিটি টাইম পার করেছি। তা আমি প্যানেলিস্ট গণের বিষয়ে বলবো না, কারণ যথার্থই আনির চৌধুরী সাহেব বলেছেন এবং ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এমন ভাবে ইস্যুগুলি প্যানেলিস্ট গণের জন্য রেখেছেন যে সমস্ত আজকের তাদের যে মানে প্যানেলিস্ট গণের যে মানে সুচিন্তিত যে মতামত, সেটা সাজাতে তাদেরও সুবিধা হয়েছে। এবং সার্বিকভাবে আনির চৌধুরীর সহায়তায় যে আমরা বক্তব্যগুলি বের হয়ে আসছে, সেগুলো আমাদের আজকের অনুষ্ঠানকে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমি তারপরেও অনুষ্ঠানের ছন্দপতন যেন না ঘটে সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি ফরমালি। আমি প্রথমে ধন্যবাদ জানাই জনাব আসাদুজ্জামান, হেড ফিউচার অফ ওয়ার্ক কে, তার প্রেজেন্টেশনটা ইনফরমেটিভ ছিল। তারপর আমাদের এখানে 4টা যে গ্রুপ প্রেজেন্টেশন হয়েছে সংক্ষিপ্ত আকারে হলেও, এগুলো তো মানে স্টিমুলেট করেছে প্যানেলিস্টগণকে তাদের মতামতগুলোকে সাজানোর জন্য এবং ইস্যুগুলোকে আরো বিন্যস্ত করার বিষয়ে, এবং ইনস এন্ড আউট কোনো কিছু বাদ পড়েনি আমার মনে হয়েছে। আর অ্যাকশন এইড কে আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি সবাই আমাদেরকে এতটা সময় দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ ঘোষণা করছি। অনেক ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ।